পুষ্পিতার ঘর থেকে বের হলাম, নিচে নামতে যাব, ঠিক ওই সময় ছোট সাহেব বলে উঠলেন, ঘরে ওইটার জন্য রাগ করিস না রে, আমি ইচ্ছে করে করতে চাইনি, আমি খারাপ ভাবিস না। আমি আপনাকে কোনোদিনই খারাপ ভাবি না ছোট সাহেব, কেননা আমি আপনাকে। তুই আমাকে কি? আমি বলতে পারবো না। আমি এক দৌড় দিলাম, আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস যে আমার নেই। ছোট সাহেবকে এই কথা বলার সাহস নেই যে আমি ছোট সাহেবকে ভালোবাসি। আমি এক দৌড়ে নিচের ঘরে চলে আসলাম। নিচের ওই ঘরে আমার একটা জিনিস রয়ে গেছে, আমার মায়ের ছবি রয়ে গেছে। আমি আমার মার ছবিটা আমার হাতে নিলাম, আমার খুব কান্না পাচ্ছে। মায়ের ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আজ যদি মা বেঁচে থাকতো তাহলে মা যে কত খুশি হতো যে আমার একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে। মা, আমি তোমায় খুব মিস করেছি, তুমি কেন আমায় একা রেখে চলে গেলে? বাবাও যদি থাকতো তাহলে বাবাও খুশি হতো। আমি কত দুর্ভাগা যে আমার কাছে বাবার কোনো ছবি নেই। আমি তো এইটাই জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আমি আরও জোরে জোরে কাঁদতে লাগলাম। খালাম্মা পেছন থেকে এসে বলতে লাগলেন, সত্যি আজ যদি মরিয়ম বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। তোর মা অনেক খুশি এই বিয়েতে। তুই কাঁদছিস কেন? আমি আছি না, তোর আরেকটা মা। তুই কাঁদিস না আর। মা। এইভাবে আর বসে না থেকে মরিয়মের ছবি নিয়ে পুষ্পিতার ঘরে যেয়ে কালকের জন্য প্রস্তুতি নে। জি মা। ঠিক ওই সময় ছোট সাহেব এই ঘরে আসলেন। ছোট সাহেব এসেই বলতে লাগলেন, মা, আমি বাইরে যাচ্ছি। যা, সাবধানে যা। কিন্তু আমার বাইকের চাবি কোথায়? এই ছোয়া, তুই আমার বাইকের চাবি দেখেছিস? ছোট সাহেব আপনার পকেটেই রয়েছে। ছোট সাহেব ওনার পকেটে হাত দিলেন। পকেটে হাত দিয়ে দেখেন বাইকের চাবি পকেটেই রয়েছে। উনি কোনো কিছু না বলে সোজা চলে গেলেন। মা বলতে লাগলেন, তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আবার বলে আমার পাশে ওকে মানায় নাকি? পাগল একটা। আমায় একটা কথা বলবি মা? জি মা। তুই কিভাবে বুঝিস যে প্রান্তিকের জিনিস ওখানে রয়েছে? কারণ আমি যে ওনাকে ভালোবাসিস? দেখ দেখ, মেয়ের লজ্জা কে দেখে। আমি লজ্জা পেয়ে এই ঘর থেকে বের হয়ে গেলাম। সোজা পুষ্পিতার ঘরে গেলাম। ছোট সাহেব বাইক নিয়ে বের হয়ে চলে গেলেন। ছোট সাহেব ওনার বন্ধুদেরকে নিয়ে ওই তাহফিকের কাছে গেল। তাহফিক ছোট সাহেবকে দেখে বলছে, প্রান্তিক, এখানে তুই কি করছিস? খুব নজর বেড়েছে, তাই না? মানে তুই কি বলতে চাচ্ছিস? ইদানিং তুই একটু বেশি মেয়েদের দিকে নজর দিচ্ছিস, আর এবার তুই ভুল মেয়ের দিকে নজর দিয়েছিস, কারণ ও শুধু আমার। কার কথা বলছিস তুই? ওই সোহা নামের মেয়েটা? ওই মেয়ে শুধু আমার আমার মনের ভিতর একদম গেঁথে গিয়েছে। ছোট সাহেব তাহফিকের শার্টের কলার ধরে বলতে লাগলেন, এই, একদম তুই ওর দিকে নজর দিবি না, ও আমার হবু স্ত্রী। যদি আর একবার নজর দিস তাহলে তোর চোখ উঠিয়ে ফেলবো, কথাটা যেন মনে থাকে। তাহফিককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছোট সাহেব বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন। বাবা অফিসে রয়েছেন। বাবা যেন কি নিয়ে চিন্তা করছেন। তারপর মোবাইল হাতে নিলেন, একটা নাম্বার ডায়াল করলেন আর ফোন দিলেন। আর নাম্বারটা এই দেশের না, অন্য দেশের। ওই পাশ থেকে রিসিভ করলো। বাবা বলা শুরু করলেন, হ্যালো ফওয়াদ, কেমন আছো? ভালো আফজল, তুমি কেমন আছো? ভালো। আমার ছোট ছেলে প্রান্তিকের বিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আসতেই হবে। কবে থেকে বিয়ে? এক সপ্তাহ পর থেকে মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর কালকে হলো সঙ্গীত। আচ্ছা, আমি আসবো। আমার ছেলে তো বাংলাদেশেই আসছে, আমি ওর সাথে এসে যাব। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি পুষ্পিতার ঘরে চলে আসলাম। বিছানা যেয়ে বসলাম। পুষ্পিতা ঘরে নেই। আজকে যে কি গরম, গরমে থাকতেই পারছি না। যাই শাওয়ার নিয়ে আসি। আমি ওয়াশরুমে গেলাম, শাওয়ারটা অন করে দিলাম। উফ, এখন একটু ঠান্ডা লাগছে। শাওয়ারটা অফ করে দিলাম। তোয়ালে নিয়ে শরীর আর চুল মুছে নিলাম। হায় আল্লাহ, এ কি সর্বনাশ! জামা আনতে একদম ভুলে গেছি। এখন কি করব বুঝে উঠতে পারছি না কি করব। তারপর মাথায় একটা বুদ্ধি আসলো। আমি তোয়ালেটা আমার শরীরে পেঁচিয়ে বের হয়ে আসলাম জামা নেওয়ার জন্য। ছোট সাহেব বাসায় চলে এসেছেন। উনি এক কাজের জন্য পুষ্পিতার ঘরে আসলেন। আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, হঠাৎ তখন উনি পুষ্পিতার ঘরে ঢুকলেন। আমাকে এই অবস্থায় দেখে ফেললেন। উনি তো আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন। আমি তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে জামাটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। জামাটা পরে এসে বের হলাম। বাহিরে এসে দেখি ছোট সাহেব এখনও মুখ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। আমার এখনও লজ্জা করছে। এত হাঁ করে থাকলে তো মুখে মাছি ঢুকবে। আমি একটা কাশি দিয়ে ছোট সাহেবকে বলতে লাগলাম, ছোট সাহেব, আপনি এখানে কোনো কিছুর কি দরকার ছিল? পুষ্পিতা কোথায় রে? জানি না ছোট সাহেব। ও, তুই ঘরে কি করছিস? মা আপু বলেছে বিয়ের এই কয়দিন এখানে থাকতে। ও,
ছোট সাহেব পুষ্পিতার ঘর থেকে চলে গেলেন। আমি লজ্জার মুখটা লুকিয়ে নিলাম। ঠিক ওই সময় পুষ্পিতা এই ঘরে আসলো। আমাকে মুসকি মুসকি হাসতে দেখে বলতে লাগলো, কি হয়েছে ছোট ভাবি, এভাবে হাসছো যে? কিছু না। না না ছোট ভাবি, কিছু তো হয়েছে, বলো আমাকে। ভাইয়াকে দেখলাম এই ঘর থেকে বের হয়ে যেতে, ভাইয়া কি কিছু করেছে? যা তার মানে ভাইয়াই কিছু করেছে? যা। পুষ্পিতা, তুমি যে কি বলো না। আপু হাতে করে খাবার নিয়ে এসেছেন, দুপুরের খাবার। আপু টেবিলে খাবারটা রেখে আমাকে বলছেন, ছোঁয়া, নে খাবারটা খেয়ে নে। এক্ষুনি? এখনই। আগে অনেক শরীরের অযত্ন নিয়েছিস, এইবার আর নয়। আপু, আমার তো এখনো ক্ষুধা লাগেনি। বললেই হলো, চট করে খেয়ে নে, নয়তো মার খাবি আমার হাতে। ঠিক আছে। আমি বাধ্য হয়ে খাবারটা খেয়ে নিলাম। আমার খাওয়া শেষ। আপু সব কিছু বাহিরে নিয়ে গেল। পুষ্পিতা আমার পাশে এসে বসলো, নানান গল্প বলতে লাগলো। কিন্তু আমি শুধু ভাবছি ছোট সাহেবের কথা। এটাই ভাবছি যে ছোট সাহেব আমাকে ওই সময় ওইভাবে দেখে কি ভাবলেন কে জানে। এখন তো আমার ওনার সামনে যেতেই লজ্জা করছে। আমি ওনার সামনে যাব কি করে? হঠাৎ করে পুষ্পিতা বলে উঠলো, ভাবি, তুমি কোন দিকে মনোযোগ দিয়ে রেখেছো? তুমি তো আমার একটা কথাও শুনছো না। তুমি কি বলেছিলে? আবার প্রথম থেকে বলো। যাও, তোমাকে শুনতে হবে না। আরে পুষ্পিতা, তুমি রাগ করছো কেন? তুমি প্রথম থেকে বলো। ছোট ভাবি, আই এম ইন লাভ। কাকে পুষ্পিতা? কানাডায় থাকে, কিন্তু ওর বাবা বাঙালি, ওর মাও বাঙালি। ভালো। রাত হয়ে গেছে। আমি পুষ্পিতার সাথে বসে কথা বলছি আর হাসছি। তার কিছুক্ষণ পর ছোট সাহেব আমাকে ডাক দিতে লাগলেন। ছোঁয়া, আমি ওনার এক ডাক শুনে দৌড়ে ওনার ঘরে চলে গেলাম। আমি ছোট সাহেবকে জিজ্ঞাসা করলাম, ছোট সাহেব, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, আমার ল্যাপটপ কোথায় রে? দাঁড়া, দিচ্ছি। আমি আলমারির কাছে গেলাম। আলমারির কাছে যেয়ে আলমারিটা খুললাম। আলমারি থেকে ল্যাপটপটা বের করলাম। আমি বলতে লাগলাম, হেই তো ছোট সাহেব, আপনার ল্যাপটপ। এদিকে নিয়ে আয়। আমি ছোট সাহেবের কাছে ল্যাপটপ নিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে পা পিছতেই আমি ছোট সাহেবের উপর পড়ে গেলাম। আমার চুল সামনে চলে এসেছে। ছোট সাহেব আমার চুলগুলো সরিয়ে দিচ্ছেন। আমি ছোট সাহেবকে বলছি, এই কি করছেন ছোট সাহেব? ছোট সাহেব আমার মুখে হাত দিলেন। ছোট সাহেব যেন ধীরে ধীরে আমার আরও কাছে আসতে লাগলেন। আমার খুব ভয় করছে। কি করছেনটা কি উনি? উনি কখনো আমাকে এভাবে টাচ করেননি। উনি যত আমার কাছে আসছেন, আমার কাঁপুনি বেড়ে যাচ্ছে। ওনার মুখ আমার মুখের কাছেই চলে এসেছে। হে, কি করছেন ছোট সাহেব? না না, ছোট সাহেব আমার সাথে এইটা কিছুতেই করতে পারে না। ছোট সাহেব ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দেওয়ার আগে আমি ওনাকে ধাক্কা দিয়ে দিলাম। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে ওনাকে বলতে লাগলাম, কি করছিলেন আপনি এটা ছোট সাহেব? কি করছিলাম আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই কি বলছিস? আহ, আর তুই এই ঘরে কি করছিস? তোকে না আমার ঘরে আসতে মানা করেছে? আপনি তো আমাকে ডাক দিলেন, তাই তো এসেছি। আপনার কোনো প্রয়োজন ছাড়া আমি এ ঘরে আসি না ছোট সাহেব। ও, এখন তুই যা এ ঘর থেকে। যাচ্ছি যাচ্ছি। আমি ছোট সাহেবের ঘর থেকে বের হয়ে গেলাম। আমি পুষ্পিতার ঘরে চলে আসলাম। ঘরে যেয়ে দেখি পুষ্পিতা ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়ে পড়লাম পুষ্পিতার পাশে যেয়ে, কিন্তু কিছুতে ঘুম আসছে না। বারবার চোখের সামনে ওই ঘটনাটাই ভাসছে। কিছুতে শান্তিতে ঘুমাতে পারছি না। ছোট সাহেব ল্যাপটপের সামনে বসে রয়েছে। ছোট সাহেব বলছে, সত্যিই তো, আমার কি হয়েছিল? আমি একদম পুরোর কাছে চলে এসেছিলাম। আমি কি পাগল হয়ে গেছিলাম? না, ধাত, আজকে কাজেও মনোযোগ বসছে না। অনেক রাত হয়ে গেছে, যাই শুয়ে পড়ে। ছোট সাহেব লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। সকাল হয়ে গেছে। আমার ঘুমটা ভেঙে গেছে সকাল সকাল। পাশে তাকিয়ে দেখি পুষ্পিতা এখনো ঘুমাচ্ছে। আমি বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিতে চলে গেলাম। প্রচুর গরম পড়েছে এবার, একদম থাকাই যায় না। শাওয়ার নিয়ে এসে নিচে চলে আসলাম। নিচে চলে এসে দেখি মা, বাবা আর বাকি সবাই উঠে গেছে। আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার পরপরই সবাই আমাকে বলতে লাগলো, আজ থেকে কোনো কাজ নেই তোমার এখানে। কেন? নতুন নতুন বিয়ে হচ্ছে, তোমার কোনো কাজ করতে হবে না তোমাকে। চলো, তুমি বসবে, চলো। আমাকে রান্নাঘরের বাইরে পাঠিয়ে দিল। কিছুই ভালো লাগছে না আমার। বাবার পাশে যেয়ে বসে পড়লাম। ভাইয়া আর বাবা একে অপরের সাথে কথা বলছে। ছোট সাহেব নিচে নেমে আসছে। উনি এসেই সোফায় বসে পড়লো। একদম আমার সামনে এসে বসলো। ওনাকে আজকে একদম পাগলের মতো লাগছে। আমার খুব হাসি পাচ্ছে ওনাকে দেখে। এমন মনে হচ্ছে রাতে আমার মতো ঘুমাতে পারেননি। বাবা ছোট সাহেবকে বলছেন, প্রান্তিক, তোমাকে যেটা কাজ দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়ে গেছে? এখন হয়নি, কিছু বাকি রয়ে গেছে, কালকের মধ্যে হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠলো। আমি মাকে বললাম, মা, আমি দরজাটা খুলে দিচ্ছি, অন্তত আমাকে দরজাটা খুলতে দাও মা।
ঠিক আছে। আমি দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেখি একজন লোক আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কে? আফজাল আছে কি? আমি ওর পুরনো বন্ধু। ও আচ্ছা, ভেতরে আসুন। ওনারা ভিতরে ঢুকলেন। বাবা দেখে বলতে লাগলেন, আরে ফওয়াদ, তুই এসে গেছিস? আফজাল, তোর ছেলের বিয়ে বলে কথা, আর আমি আসবো না? তা কি কখনো হতে পারে? ছোট সাহেব হঠাৎ করে বলে উঠলেন, জ্যাক, প্রান্তিক, তোমার যে বিয়ে হচ্ছে তুমি আগে কেন আমাকে বলনি? কাউকে তেমনভাবে বলার সুযোগ পাইনি, হঠাৎ করেই। ও, কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। ওয়েলকাম। তোমরা আগে থেকেই একে অপরকে চিনো? ফেসবুক ফ্রেন্ডস। ও, গায়ে হলুদের দিন এসে গেছে। আজকে গায়ে হলুদ আমাদের। এই বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু ছোট সাহেবের মুখ কোমড়া করে বসে রয়েছে। ছোট সাহেবের মুখখানা দেখারই মতো। আজকে সন্ধ্যায় দুজনের গায়ে হলুদ, তাই সবাই মিলে আমাকে সাজাচ্ছে। হলুদ কালারের একটা শাড়ি পরিয়ে দিল সবাই আমাকে, ফুলের গহনা পরিয়ে দিচ্ছে আমাকে। সাজার জিনিসটা আমার মোটেও ভালো লাগে না, কিন্তু ওরা আমাকে সাজিয়ে দিচ্ছে। আমি ওদের কিছুই বলতে পারছি না। ছোট সাহেবের হাল একই রকম। তিনি তো পাঞ্জাবি পরতেই চাচ্ছেন না, কিন্তু ছোট সাহেবের বন্ধুগুলো জোর করে পরিয়ে দিচ্ছেন। উনি তো একদম রেগে গেছেন, কিন্তু কিছুই করার নেই। ছোট সাহেব শেষমেশ পাঞ্জাবিটা পরে নিলেন। ছোট সাহেবের বন্ধুগুলো ছোট সাহেবকে বলছে, প্রান্তিক, তোকে না আজকে সেই লাগছে, ভাবি না তোকে দেখে পাগল হয়ে যাবে। তোরা না আসলে আমার হাতে মার খাবি। আজকে তোর হাতেও মায়ের খেতে রাজি। উফ। ছোট সাহেবের বন্ধুর গার্লফ্রেন্ডরা আমার কাছে আসলো। আমি তাদেরকে দেখে একটু খুশি হলাম। তারা আমাকে বলছে, তোমার কি ভাগ্য, যাকে ভালোবাসো তার সাথেই তোমার বিয়ে হয়েছে। এরকম ভাগ্য আর কার হয় বলো তো? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। প্রান্তিক ভাইয়া তোমাকে দেখলে বাস দেখতেই থাকবে। হ্যাঁ, উনি আমার দিকে তাকাবেনই না। সত্যি বলছি, আমার কথা মিলিয়ে দেখো। আজকে ও আমাকে দেখবে কি করে? আজকে তো আমাদের দুজনের দেখা করার কোনো নিয়ম নেই। একদম বিয়ের পর দেখা করতে পারবো। ও, আসলে জানতাম না আমরা এই কথা। গায়ে হলুদের সময় হয়ে গেছে। ওরা আমাকে নিচে নিয়ে যাচ্ছে, আর একদিকে ছোট সাহেবকে নিয়ে যাচ্ছে। আমাদের দুজনকে দুদিকে বসিয়ে দিল, আর আমাদের মাঝখান দিয়ে একটা কাপড় দিয়ে দিল, যাতে করে আমরা দুজন দুজনকে না দেখতে পারি। সবাই আমার গায়ে হলুদ মাখাতে লাগলো। বাবা আমার গায়ে হলুদ মাখালো, আর আমাকে একটা জিনিস দিল, আর আমাকে বলতে লাগলো, এইটা এখন এইখানে দেখার দরকার নেই, পরে কোনো এক সময় দেখে নিস, আর সব সময় সুখে থাকিস। মা আমার গায়ে হলুদ মাখাতে আসলো। আমার গায়ে হলুদ মাখাচ্ছে আর বলছে, আমার ছেলেটাকে কখনো ভুল পথে যেতে দিও না, আমাকে কথা দে। আমি আপনাকে কথা দিচ্ছি, ছোট সাহেবকে কোনোদিন ভুল পথে যেতে দেব না। সুখে সংসার করিস। যখন বাবার বন্ধু ফুয়াদ আঙ্কেল আমার গায়ে হলুদ মাখালেন, মনে হলো আমার খুব কাছের মানুষ আমার গায়ে হলুদ মাখালেন। মনে হলো আমার বাবা আমার গায়ে হলুদ মাখালেন। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আঙ্কেল আমার মাথায় হাত রাখলেন আর বলতে লাগলেন, সব সময় ভালো থেকো, আর এটা তোমার জন্য। আমি গিফটটা রেখে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ। আমি ঘরে চলে গেলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যেয়ে মুখ পরিষ্কার করতে লাগলাম, আর শাড়িটাও চেঞ্জ করে নিলাম। রাত 10টা বাজে। আমি আর জেগে রইলাম না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। সবাই এখনো জেগে রয়েছে, অনেক কাজ রয়েছে। কালকে রান্না বান্না করার জন্য আজকে সব কিছু করে রেখে দিচ্ছে, যাতে করে কোনো সমস্যা না হয়। সকাল হয়ে গেছে। সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আপু আর পুষ্পিতা দাঁড়িয়ে রয়েছে। আমি উঠে দাঁড়ালাম। আপু আমাকে বলছে, শেষমেশ উঠলে তাহলে? তুমি তো এত সকাল করে কোনোদিন ঘুমাও না, আজকে হঠাৎ? আগে তো খুব কম ঘুম আসতো, কিন্তু কালকে রাতে অনেক ঘুম হয়েছিল। ও ভালো। আপু আর পুষ্পিতা আমার সাথে গল্প করতে লাগলো। আপু কিছুক্ষণ পর বলতে লাগলো, যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি, অনেক সকাল হয়ে গেছে। আপু নিচে চলে গেল খাবার আনার জন্য। পুষ্পিতা আমার সাথে বসে গল্প করছে। আপু করে খাবার নিয়ে এসেছে, অনেক খাবার নিয়ে এসেছে। খাবার দেখে আমার মাথা ঘোরাচ্ছে। আমি আপুকে বলতে লাগলাম, এত খাবার কে খাবে? তুমি খাবে। কি? আমি? তুমি। আমি একটুও খেতে পারবো না। ঠিক আছে, যতটুকু পারিস ততটুকুই খাস। আমি অল্পটুকু খাবার খেলাম। দুপুর হওয়ার কিছুক্ষণ হওয়ার আগে থেকে আমাকে সাজাতে লাগলো। পার্লারের মেয়ে এসেছে আমাকে সাজাতে। তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া তোমার দিকে শুধু হা করে তাকিয়ে থাকবে। যা, উনি আমার দিকে জীবনও তাকাবেন না? আমি বলছি ভাইয়া তোমার দিকে তাকাবে। তোমার দিকে যখন তাকাবে, তোমার দিকে শুধু মুখ হা করে তাকিয়ে থাকবে। আমি পুষ্পিতাকে যখন কিছু বলতে যাব, ঠিক তখনই মা আসলো আমাকে দেখার জন্য যে কতটুকু হয়েছে আমার সাজগোজ। মা আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, মাশাল্লাহ, কত সুন্দর লাগছে আমার এই মেয়েটাকে, কারোর যেন নজর না লাগে। ছোট ভাইয়ার নজরে তো পড়বে, আই এম শিওর।
পুষ্পিতা সবাই হেসে দিল। মা চলে গেল, আমাকে বিছানার উপর সুন্দর করে বসিয়ে দিল। আজকেও ছোট সাহেব পাঞ্জাবি পরতে চাচ্ছেন না, সবাই মিলে জোর করে পরিয়ে দিলেন। ছোট সাহেব যেই কিছু বলতে যাবেন তখনই ভাইয়া বলে উঠলেন, আজকের দিনে পাঞ্জাবি পরতে হয়, আর আমি বুঝি না তোর পাঞ্জাবি পরতে এত সমস্যা কিসে? কোনো সমস্যা নেই, এই বিয়েটাই করতে আমার সমস্যা। কিছু কি বললি তুই প্রান্তিক? না, কিছু বলো না ভাইয়া। না বললেই ভালো। ছোট সাহেব একদম চুপ করে বসে রইলেন, আর কিছু বললেন না। মুখের হাল এমন বানিয়ে রেখেছে যে দেখার মতনই ছিল। বিয়েটা ভালো ভালো হয়ে গেছে। আমরা দুজন এখনো নিচে বসে রয়েছি। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন, অন্যদিকে তাকাচ্ছেন না। আমার ওনার দিকে তাকাতে খুব ভয় করছে। পুষ্পিতা আমাকে ধাক্কা দিয়ে বলছে, দেখেছো ছোট ভাবি, ছোট ভাইয়া তোমার দিকে তাকিয়ে রয়েছে, চোখ অন্যদিকে ফেরাতেই পারছে না। পুষ্পিতা, আমি আমার ঘরে যাব। কেন? আমার ভালো লাগছে না। আপু ঠিক এমন সময় বলে উঠলেন, যাদের জন্য এই দিনটা, তারা দুইজন এখন সুন্দর একটা ডান্স উপহার দেয়, তাহলে কেমন দেখায়? অনেক সুন্দর দেখায়। আমি ছোট সাহেবের দিকে তাকালাম। ছোট সাহেব একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার আপুর দিকে তাকাচ্ছে। আমাদের দুজনকে টান দিয়ে সামনে নিয়ে গেল। আমাদের দুজনকে নাচিয়ে ছাড়বেন সবাই বলতে লাগলেন, তোরা দুইজন নাচবি নাকি? গান না দিলে নাচবো কি করে? একটা গান দিয়ে দিল। ছোট সাহেব আমাকে এমনভাবে ছুটছেন যে আমার উপর প্রচুর রেগে রয়েছেন। আমাকে নাচানো মেরে ফেলবেন। আমার ওনাকে দেখে খুব ভয় করছে। নাচ শেষ। আমি আর এক মুহূর্ত নিচে থাকলাম না, উপরে চলে গেলাম, বসে রইলাম। আমার কিচ্ছুই ভালো লাগছে না। ছোট সাহেব এই বিয়েতে রাজি ছিলেন না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর উনি রুমে আসলেন। দেখে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন আমার উপর। রাগ করে দরজাটা অনেক জোরে লাগালেন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে গেলাম। এতটাই রেগে রয়েছেন যে সব কিছু শেষ করে দেবেন। উনি আমার দিকে রাগিয়ে একটা লুক নিয়ে এগিয়ে আসলেন। ওনাকে দেখে আমার এতটাই ভয় করছে যে আমি শাড়ি শক্ত করে ধরে রেখেছি। কখন উনি ওনার টর্চার শুরু করে দেন। উনি হঠাৎ করে বলে উঠলেন, তুই আমাকে বিয়ে করতে রাজি হলি কেন? জানি না, হয়তো ভালোবাসি বলে। কি বললে? কিছু না। আমাকে ভালোবেসে কোনো লাভ নেই। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ঘৃণা করি। তাহলে যখন অন্য কেউ আমার কাছে আসতে চায় তখন রেগে যান কেন? তাকে মারেন কেন? তুই চুপ করবি? না, চুপ করব না। আজকে আপনাকে বলতেই হবে। চুপ কর, তা না হলে এর থেকেও খারাপ অবস্থা হবে তোর। আমার হাত ছাড়ুন ছোট সাহেব, আমি আপনার খেলার পুতুল নই। আমার সাথে বিয়ে করে এখন তাই হয়ে গেছিস? এখন থেকে আমি যা বলবো শুধু তুই তাই করবি। তুই যে আমাকে বিয়ে করে কত বড় ভুল করেছিস সেটা আবার তুই বুঝবি। আপনি আমাকে যতই অত্যাচার করুন না কেন, আমি আপনার সব অত্যাচার সহ্য করে যাব। ছোট সাহেব আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। টেবিলের সামনে যেয়ে পড়লাম। হাতে একটু ব্যথা পেলাম। ছোট সাহেব লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন। আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। সারা রাত কান্না করতে করতে আমার চলে গেল। টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হতে না হতে পুষ্পিতা আর আপু ডাক শুরু করলো। ওদের ডাকার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে দাঁড়ালাম। আমি দরজাটা খুলে দিলাম। তুমি তো ঘুম থেকে উঠে গেছো, কিন্তু দেবর্চি তো এখনো ঘুম থেকে ওঠেনি, ডাক দাও। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। পুষ্পিতা বলে উঠল, ছোট ভাবি লজ্জা পাচ্ছে ছোট ভাইকে ডাক দিতে। আমি ডাক দিয়ে দিচ্ছি। এই ভাইয়া, ওঠ না, আমাদের কাজ আছে। ছোট সাহেব ঘুম থেকে উঠে গেলেন। রাগ করে বলতে লাগলেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? শান্তি মতো কি ঘুমাতেও পারবো না? কি? আমি ষাঁড়ের মতো চিল্লাচ্ছি? প্রান্তিক, তুমি বাইরে যাও। আজকে রাতের আগে এই ঘরে তুমি ঢুকতে পারবে না। কেন? তোমার বউকে নিয়ে আমাদের কাজ আছে, তুমি নিচে যাও। না, যাবো না বাইরে। আমি আমার ঘর ছেড়ে থাকতে পারবো না। বাইরে কি যাবে নাকি তোমার ভাইয়াকে ডাক দেবো? না না, যাচ্ছি আমি। ছোট সাহেব নিচে চলে গেলেন। নিচে যেয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। জ্যাক সাহেব ছোট সাহেবকে বলছেন, কি হয়েছে প্রান্তিক, এইভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছো কেন? বিয়ে করলে জ্বালায় পড়তে হয়, নিজের ঘর নিজের থাকে না। আমি তোমার কথা বুঝলাম না প্রান্তিক। বিয়ে করলে বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। আমি বসে রয়েছি। পুষ্পিতা আর আপু আমার দুই পাশে এসে বসলো। প্রথমে তারা দুজন দুজনের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কালকে রাতে এখানে কি কি হয়েছিল? মানে? মানে তুমি আর ভাইয়া কি কি করছিলে সেটা জিজ্ঞেস করেছে বড় ভাবি। কি আর হবে, সারা রাত কান্না করতে করতে রাত পার হয়ে গেছে। আবার আমাদের মাঝে কি হবে? কি হলো বলছিস না কেন? কি ভাবছিস? আপু, আজকে খুব গরম, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা। আমি একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শাওয়ারটা অন করে দিলাম। অনেকক্ষণ শাওয়ার নিতে লাগলাম। আমি ওয়াশরুমে যাওয়ার পরপরই ছোট সাহেব এই ঘরে ঢুকলেন। ছোট সাহেবকে দেখে আপু বলতে লাগলেন, প্রান্তিক, তুমি এই ঘরে?
তোমাকে না এই ঘরে আসতে বারণ করেছি? আমি রেডি হব, আমাকে বাইরে যেতে হবে, একটা কাজ আছে, খুবই জরুরি। ও আচ্ছা, তুমি রেডি হও, আমরা দুইজনে বাইরে যাচ্ছি, আমরা পরে আসছি এই ঘরে। আপু আর পুষ্পিতা এই ঘর থেকে চলে গেলেন। ছোট সাহেব দরজাটা আটকিয়ে দিলেন। উনি ওনার একটা শার্ট বের করলেন। আমি আর একই, ইস, আমি ব্লাউজ আনতে ভুলে গেছি। এখন আমি কি করব? আমি বাইরে যেয়ে আনবো কি করে? আপুকে একবার বলে দেখি তো। আপু, আমার একটা ব্লাউজ দাও তো। ভাবি তো এখন ঘরে নেই, আর ব্লাউজ কোনটা? ছোট সাহেব ব্লাউজ খুঁজতে লাগলেন, অনেকক্ষণ ধরে খুঁজতে লাগলেন। আমি আবার বলতে লাগলাম, কি হলো আপু, এত দেরি হচ্ছে কেন আপু? এই তো পেয়ে গেছে। ছোট সাহেব দরজা ধাক্কাতে লাগলেন। আমি দরজাটা খুলে এক টান দিয়ে নিয়ে নিলাম। আমি শাড়ি পরে নিলাম। এ কি, ব্লাউজের হুক পিছনে, আমি লাগাবো কি করে? আমার হাতটা তো যাচ্ছেই না। আমি শাড়ি পরে নিলাম, ব্লাউজের হুক খুলেই রয়েছে। আমি বের হতে হতে বলতে লাগলাম, আপু, আমার ব্লাউজের হুকটা লাগিয়ে। ছোট সাহেব, আপনি? আপু কোথায়? বাইরে গেছে। কি লাগিয়ে দিতে বলেছিলে? কিছু না ছোট সাহেব। দেখি তো, পেছনে ঘোর। ছোট সাহেবে আমার হাত দিয়ে পেছনে ঘুরিয়ে দিলেন। হুকগুলো লাগিয়ে দিতে লাগলেন। যখনই হুকগুলো লাগাচ্ছিলেন, ওনার হাত আমার পিঠে লাগছিল। আমি কেঁপে উঠছিলাম। আমি চোখ বন্ধ করে রেখেছি। লাগানো শেষ। ছোট সাহেব বলতে লাগলেন, লাগানো শেষ, এবার চোখ খুলতে পারিস। ও, আমি যে চোখ বন্ধ করে রেখেছিলাম সেটা আপনি কি করে বুঝলেন? সামনে যে একটা আয়না রয়েছে, সেইখানে যে সব দেখা যায়। ও, ছোঁয়া, আমি বাইরে যাচ্ছি, সাবধানে থাকিস। আপু আর পুষ্পিতা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। ছোট সাহেব দরজাটা খুলে দিলেন। ছোট সাহেব বাইরে চলে গেলেন। ওরা দুজন ভিতরে ঢুকলো। আপুর হাতে খাবার রয়েছে। আমি বলতে লাগলাম, এত খাবার কার জন্য? তোমার জন্য ছোট ভাবি। এত আমি জীবনও খেতে পারবো না। পাগল হলে তোমরা? তুই একটু খেয়ে নে, বাকিটুকু তোর ছোট সাহেব খেয়ে নেবেনি। যা। কি রে ছোঁয়া, বিয়ের পরও কি ছোট সাহেব বলে ডাকিস নাকি? তো আর কি বলে রাখবো? এখনো তুই একটু নাম ধরে ডাকবি? না বাবা না, ওনার অনুমতি ছাড়া ডাকতে পারবো না, ভয় করে। তুই যা ভালো মনে করিস, এখন তো খেয়ে নে, আজকে তো আবার বউ ভাত। জি, আমি যতটুকু পেয়েছি ততটুকু খেয়েছি। ছোট সাহেব বাইরে গেছেন। বাইক অনেক স্পিডে চালাচ্ছেন। উনি হসপিটালের সামনে বাইক থামালেন। উনি হসপিটালের ভিতরে গেলেন, ডক্টরের কাছে গেলেন। ডক্টর রিপোর্ট নিয়ে বসে রয়েছেন। ছোট সাহেবকে দেখে বলছেন, তুমি এসেছো? জি, রিপোর্টে কি এসছে? ব্রেনে এত বড় সমস্যা হয়েছে যে অপারেশন না করা পর্যন্ত ছোঁয়াকে বাঁচানো অসম্ভব। খুব শীঘ্রই অপারেশন করতে হবে, তা না হলে যে বড় ধরনের বিপদ হতে পারে। কি বলছেন আপনি ডক্টর? যা বলছি তাই সত্য। ছোট সাহেব হসপিটাল থেকে বের হয়ে আসলেন। বাইকে উঠে বসলেন। ছোট সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে। ছোট সাহেব বাড়িতে চলে এসেছেন। চোখের পানি মুছে ভিতরে ঢুকলেন। ছোট সাহেব ওনার ঘরে চলে আসলেন। ছোট সাহেবকে কেমন মনমরা লাগছে। আমার ওনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে ছোট সাহেবের? ওনাকে এরকম কেন দেখাচ্ছে? কারো কি কোনো কিছু হয়েছে নাকি? ছোট সাহেব আলমারিতে কি যেন একটা জিনিস রেখে বাইরে চলে গেলেন। আলমারিতে উনি কি রাখলেন? উনি নিচে নেমে গেলেন। সকলের সাথে এমনভাবে কথা বলছে যে কারো কোনো কিচ্ছুই হয়নি, কিন্তু ছোট সাহেবের বুকটা সব থেকে বেশি ফেটে যাচ্ছে। ছোট সাহেব মনে মনে বলছেন, একটা অসুস্থ মেয়ের গায়ে হাত তুলেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ব্যথা দিয়েছে। আমি এটা কি করে করতে পারলাম? দুপুর হওয়ার আগে পার্লারের মেয়ে চলে এসেছে। আজকে আবারও সাজাতে হবে। এমনিতেই ভালো লাগে না, কিছু করার নেই আমার। দুপুর হওয়ার কিছুক্ষণ পর আমাকে সাজানো শেষ হলো। মা উপরে আসলেন, বলতে লাগলেন, সাজানো শেষ হয়ে গেছে, চল চল ছোট বৌমা, সকল গেস্ট তোমার জন্য অপেক্ষা করছে, চল চল। মা আমাকে নিচে নিয়ে যাচ্ছেন। দেখি সকল গেস্ট চলে এসেছে। ছোট সাহেব আমার দিকে তাকালেন। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে মুখে হা করে রয়েছেন। পুষ্পিতা আমাকে বলছে, দেখো ছোট ভাবি, ছোট ভাইয়া তোমার দিকে তাকিয়ে রয়েছে, চোখ নামাতেই পারছে না। যা। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছে। ছোট সাহেব মনে মনে বলছেন, যখনও জানতে পারবে ওর মাথায় এত বড় সমস্যা হয়েছে, এর জন্য অপারেশন করাতে হবে, না জানে কি রিয়াক্ট করবে। ও তো বিশ্বাসই করতে পারবে না। আমার তো বিশ্বাস হচ্ছিল না। আমাকে আসনে বসিয়ে দেওয়া হলো। ছোট সাহেবও আমার পাশেরটাই বসলেন। ছোট সাহেবকে এখনো মনমরা দেখাচ্ছে। আমার কেমন জানি ভয় করছে। আমি আস্তে করে ছোট সাহেবকে জিজ্ঞাসা করলাম, ছোট সাহেব, আপনার কি কিছু হয়েছে? সেই কখন থেকে দেখছি আপনি মনমরা হয়ে আছেন। আমার আবার কি হবে? আমি ঠিক আছে। অনেকেই আমাদের দুজনের কাপল পিক তুলতে লাগলেন। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ওনাকে আর আমাকে পাশাপাশি বসিয়ে দিলেন। আপু বলছে, কিন্তু এখন তোমাদের দুইজনকে একে অপরকে খাইয়ে দিতে হবে। ঠিক আছে। হঠাৎ করে ছোট সাহেবের কি হলো? ছোট সাহেব রাজি হয়ে গেলেন, কোনো রকম রিয়াক্ট দেখালেন না।
প্রথমে এক লোকমা রাইস আমার সামনে তুলে ধরলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমি আজকে কিছুই বুঝতে পারছি না, উনি আজকে আমার উপর এত ভালোবাসা দেখাচ্ছেন। আজকে ওনার হলোটা কি? আমি দেরি না করে খাবারটা মুখে নিয়ে নিলাম। আমিও এক লোকমা ওনার সামনে এগিয়ে ধরলাম। উনি সাথে সাথেই নিয়ে নিলেন। উফ, ফাজিলটা হাতে কামড় দিয়ে দিয়েছে। উফ, কি ব্যথা করছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। কি হয়েছে? চিৎকার দিয়ে উঠলি কেন? কিছু হয়নি আমার, পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, তাই চিৎকার দিয়ে উঠেছি। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। দেখি তো কোথায় কামড় দিয়েছে। বেশি জোরে দেয়নি তো? এ কি করছেন আপনি? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমাকে দেখতেও দিবি না? এতটাও জোরে দেয়নি। উনি আমাকে চোখ মারলেন, আমিও একটা ভেঙচি দিয়ে দিলাম। উনি কান ধরে ইশারায় সরি বলছেন। আমি ওইদিকে মুখ ঘুরিয়ে নিলাম। যত সব ভুল করে আবার সরি বলা হচ্ছে, জীবনও ক্ষমা করবো না। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। উনি আমার হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে আটকে ধরলেন। যে আঙ্গুলে কামড় দিয়েছেন সেই আঙ্গুল ধরলেন। তারপর বলতে লাগলেন, খুব জোরে দিয়ে ফেলেছে বুঝি? আস্তে করে দিতে চেয়েছিলাম, কিন্তু জোরে করে লেগে গেছে। আর এমন হবে না। আপনাকে কামড় দিতে হবে কেন? সরি বললাম তো। সরি মাই ফুট। আমি চলে যাচ্ছিলাম, আমাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলেন আর আমার কোমরে হাত দিলেন। আমি একটু কেঁপে উঠলাম। উনি ওনার মুখ আমার আরও কাছে নিয়ে আসলেন। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠিক ওই সময় আপু এখানে চলে আসলেন। আপু এসেই বলতে লাগলো, হাই আল্লাহ, আমি কিছুই দেখিনি। ভাবি, আপু দাঁড়াও, আপনি না আসলে পারেনও বটে। আমি চলে গেলাম ওইখান থেকে। আমি চুপটি করে বসে রইলাম। আসলে পারেনও বটে, কিন্তু আজকে হঠাৎ ওনার এমন কি হলো যে আমার সাথে এমন করছে? অথচ কালকেই উনি বলেছেন যে বিয়েটা ওনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমিও নাকি এখন এইগুলো নিয়ে ভাবছি আর এত চিন্তা করছি। ডক্টর না আমাকে চিন্তা করতে মানা করেছে। বাবা ছোট সাহেবকে ডেকে পাঠালেন। ছোট সাহেবও চলে গেলেন ওই ঘরে। বাবা ছোট সাহেবকে জিজ্ঞাসা করছেন, তোকে না রিপোর্ট আনতে পাঠিয়েছিলাম, কি এসেছে রিপোর্টে? আর ডক্টর কি বলছে? চুপ। কি হলো বলছিস না কেন? প্রান্তিক কান্না করছেন। কি হলো কাঁদছিস কেন? কি হয়েছে? ডাক্তার কি বলছে? ছোঁয়ার ব্রেনে এমন সমস্যা হয়েছে যে ছোঁয়ার যদি অপারেশন না করানো হয় তাহলে ছোঁয়াকে বাঁচানো যাবে না। কি বললি? যা সত্য তাই বলেছে। আমি প্রথম বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্য। মেয়েটার সাথে এটা কি হলো? ছোঁয়া মা? ছোঁয়া, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এ কি বললেন ছোট সাহেব? আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি একটা দৌড় দিয়ে দিলাম। পেছনে পেছনে ছোট সাহেব বলতে লাগলো, ছোঁয়া দাঁড়া। আমি ওনার ডাক শুনলাম না। আমি ছাদে চলে আসলাম। ছোট সাহেবও আমার পেছন পেছন ছাদে চলে আসলেন। আমি ছাদের এক কোণে বসে কাঁদছি। ছোট সাহেব এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছেন। ছোট সাহেব আমাকে খুঁজে পেলেন, আমার কাছে যেয়ে বসলেন। আমাকে বলতে লাগলেন, কিচ্ছু হবে না তোর ছোঁয়া। আমার মরে যাওয়াই ভালো। অন্তত আপনি বেঁচে যাবেন, এই বন্ধন থেকে মুক্তি পাবেন। কি পাগলের মতো কথা বলছিস তুই ছোঁয়া? এই কথা বলে তুই এটাই মেন করছিস যে আমার মনে তোর জন্য কোনো ফিলিংস নেই? আমার মন পাথর। এই খবর শোনার পর চোখের পানি আটকে রাখতে পারিনি। আমি ছোট সাহেবকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। উনিও আমাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন। ছোট সাহেব আমার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। এখন চোখের পানি মোছ, নিচে চল। নিচে সবাই অপেক্ষা করছে। জি। আমরা দুজনে নিচে চলে আসলাম। ওনার বন্ধুরা ওনাকে বলছেন, বউ পেয়ে তো আমাদের তো ভুলেই গেছিস, সারাটাক্ষণ ভাবির সাথেই থাকিস। তোরা না আসলে দাঁড়া। ছোট সাহেব ওনাদের পেছনে ছুটতে লাগলেন। এবার আমার হাসি পাচ্ছে। আমার আবার মনে হয়ে গেল আমার অসুস্থতার কথা। কথাটা মনে পড়ে হাসি থেমে গেল। পেছন থেকে জ্যাক সাহেব বলে উঠলেন, হ্যালো, হাই। বিয়ের দিন তোমাকে কিছুই দেওয়ার সময় পাইনি, বাইরে ছিল, ভাবলাম এখনই দিয়ে দিই। ও, এইটা নাও, খুলে দেখতে পারো। জি। আমি গিফটগুলো দেখতে লাগলাম। গিফটগুলো দেখে আমি অবাক হলাম। একটা ডায়মন্ড নেকলেস, দেখে তো মনে হচ্ছে অনেক দামি। আমি বলতে লাগলাম, এত দামি একটা নেকলেস দেওয়ার কি দরকার ছিল? তোমাকে আমার ছোট বোন ভাবি, আর ছোট বোনের জন্য এত দামি একটা গিফট কমই মনে হয়। কিন্তু জি, আমি চলে গেলাম। কিন্তু আমার আজকে কিছুই ভালো লাগছে না। পুষ্পিতা আমার কাছে আসলো। আমার কাছে এসেই বলতে লাগলো, ছেলেটা কত কিউট, তাই না ভাবি? কোন ছেলে? ফওয়াদ আঙ্কেলের ছেলে। হঠাৎ প্রেম? তেমন কিছু না। আমি সবই বুঝি পুষ্পিতা, বুঝেছি। সবাইকে বলতে হবে, পুষ্পিতাকেও বিয়ে দিতে হবে। ছোট ভাবি? পুষ্পিতা লজ্জা পেয়ে দৌড় দিল। একদম ওই ছেলেটার সাথেই ধাক্কা খেলো। পুষ্পিতা বলছে, সরি। ইটস ওকে। পুষ্পিতা চলে যাচ্ছিল। জ্যাক পেছন থেকে বলে উঠলো, মন কথাই ছিল,
তাহলে এইভাবে জোরে ছুটছিলেন কেন? এমনি। আপনার নাম যেন কি? পুষ্পিতা। পু। পুষ্পিতা। জাস্ট ফরগেট ইট। আমি একটা নতুন নাম দিই আপনার। কি নাম? পি। এটা আবার কোন ধরনের নাম? আপনি কি পাগল হয়ে গেছেন? নো, আমার কাছে তো এই নামই ভালো লাগে, পি। পুষ্পিতাকে এভাবে রাখতে দেখে জ্যাক চলে গেল। পুষ্পিতা শার্টের কলার ধরতে চেয়েও ধরল না, রাগে গসগস করতে করতে চলে গেল। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে, থামতেও চাচ্ছে না। ছোট সাহেব আমার হাতটা ধরলেন, আমার চোখের পানি মুছে দিলেন, আমার দু গালে হাত দিয়ে বলতে লাগলেন, কিছু একটা হলে তুই এইভাবে কান্না করিস কেন? আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো কি করব? কান্না ছাড়া আর কি উপায় আছে বলুন ছোট সাহেব? চুপ, একদম চুপ। কিচ্ছু হবে না তোর, আমি তোর কিছু হতে দেব না। আর অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, এখন আর কান্না না। অনেক অতিথি আছে, কি ভাববে ওনারা? মুখে হাসি। ঠিক আছে, রাত হয়ে গেছে, সবাই যে যার মতো খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেল। আমিও চলে গেছি, কিন্তু ছোট সাহেব এখনও নিচে রয়েছে। আমি সব গহনা খুলতে লাগলাম, কিন্তু হার কিছুতেই খুলতে পারছি না। ছোট সাহেব কখন যে রুমে চলে এসেছে খেয়ালই করিনি। আমি চেষ্টা করেই যাচ্ছি। উনি আমাকে বলতে লাগলেন, কি হয়েছে? তেমন করছিস কেন? এই হার কিছুতেই খুলতে পারছি না। আমি কি হেল্প করতে পারি? আপনি? না না না। ছোঁয়া, কোনো কথা না, এদিকে আসতে বলছে। আমি বাধ্য হয়ে ওনার কাছে গেলাম। উনি হারটা খুলে দিলেন, উনি আমার পিঠে স্পর্শ করলেন। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। আমি ওনার দিকে ঘুরে তাকালাম। উনি বলতে লাগলেন, সরি, খোলার সময় হাত লেগে গেছে। আমি ওইসব ছেলেদের মতো না। আমি জানি। কি জানিস তুই আমার সম্পর্কে? কিছু না। কিছু না বললেই হলো? তুই জানিস কিছু, বল। বললাম তো কিছুই জানি না। এই কথা বলে চলে যাচ্ছিলাম, উনি আমার হাতটা টেনে ধরলেন, এক টান দিয়ে ওনার কাছে নিলেন। আমি লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিলাম। উনি ওনার মুখটা আমার আরও কাছে নিয়ে আসলেন। আমি লজ্জা পেয়ে মুখটা লুকিয়ে নিলাম। উনি আবার আমার কপালে একটা কিস দিলেন। আমি সাথে সাথে চোখ খুলে ফেললাম। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছি, উনিও আমার দিকেই তাকিয়ে রয়েছেন। উনি আমাকে বলতে লাগলেন, জোর করে কারোর সাথে কোনো কিছু করতে চাই না, কারণ জোর করে ভালোবাসা হয় না আর পাওয়া যায় না। ওইটা তো ভালোবাসে না, ওইটা পাগলামো। আমি ওনার কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে জানলার পাশে দাঁড়ালাম। উনি আবার বলতে লাগলেন, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। জি। আমি নিচে বিছানা তৈরি করতে লাগলাম। উনি আমাকে আটকে দিয়ে বলতে লাগলেন, নিচে বিছানা করছিস কেন? কালকে রাতেই তো আপনি বললেন আমাকে নিচে শুতে। কালকে রাতে রাগের মাথায় বলে ফেলেছে, আজকে বলছে বেটে শো। ঠিক আছে। উনি শুয়ে পড়লেন, আমিও লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মাথা ব্যথা করছে। মাথা ব্যথা একদম সহ্য করা যাচ্ছে না। আমি আস্তে আস্তে করে নিচে নামতে লাগলাম। নিচে এসে সোফায় বসে পড়লাম। কেমন জানি লাগছে। একে একে সবাই নিচে নামতে লাগলো। আপু আমাকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি হয়েছে? এভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছিস কেন? সে কোন সকাল থেকে মাথাটা ব্যথা করছে, কেমন জানি লাগছে। তাহলে নিচে নামলি কেন? উপরে গিয়ে রেস্ট নে। জি আপু। আমি উপরে চলে গেলাম। উপরে যেয়ে দেখি উনি রেডি হয়ে গেছেন। আমাকে দেখে একটা হাসি দিলেন, আমিও একটা হাসি দিলাম। আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার সাথে কি হয়েছিল। দেখি সবাই অনেক টেনশনে আছে, সবাই বলাবলি করছে। কি হবে মেয়েটার সাথে? কিছু তো বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। বললো যে কালকে অপারেশন করতে হবে, ওর হাতে যে সময় খুব কম। মা, বাবা, ছোট ভাবির জ্ঞান ফিরেছে। তুই ঠিক আছিস তো? মা, আমি ঠিক আছি, কিন্তু ছোট সাহেব কোথায়? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। প্রান্তিক আসলে কোথায় উনি আপু? ছোট ভাইয়া বাইরে আছে। পুষ্পিতা, উনিকে ভিতরে পাঠিয়ে দাও না, আমি ওনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে ছোট ভাবি। পুষ্পিতা বাইরে চলে গেল ছোট সাহেবকে ডাকতে। পুষ্পিতা ছোট সাহেবকে বলছে, ছোট ভাইয়া, ছোট ভাবির জ্ঞান ফিরেছে, তোমার সাথে কথা বলতে চাই। আমি যাচ্ছি। উনি ভিতরে আসলেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আমারও চোখ দিয়ে পানি পড়ছে। বাবা হঠাৎ করে বলে উঠলেন, ওরা দুইজন কথা বলুক, আমরা সবাই বাইরে যাই। সবাই বাইরে চলে গেল। ছোট সাহেব আমাকে বলছেন, আমি যে তোর কষ্ট কিছুতে দেখতে পারছি না, আমি যে তোর কষ্ট সহ্য করতে পারছি না। কেন? তুই যখন কষ্ট পাস তখন মনে হয় যেন সেই কষ্টটা আমি পাচ্ছি। আমি তোকে হারাতে চাই না ছোঁয়া। আমিও আপনার কাছ থেকে দূরে থাকতে পারবো না। আমি যে আপনাকে খুব ভালোবাসি। আমিও যে তোকে খুব ভালোবাসি পাগলি। তুই ব্যাস তাড়াতাড়ি ঠিক হয়েছে।
আফজাল সাহেব আর ফাহাদ সাহেব একে অপরের সাথে কথা বলছেন। আমার মেয়েটা কি ঠিক হয়ে যাবে আফজাল? আমি আমার মরিয়মের মতো আমার মেয়েকে হারাতে চাই না। জানি, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। প্রান্তিক তো ওর কোনো ক্ষতি হতে দেবে না, ঠিক সুস্থ করেই তুলবে। আমার মেয়েটার জন্য তুই এত চিন্তা করিস যে নিজের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিলি? ছোঁয়া তো আমার মেয়ের মতনই। ছোটবেলায় ওকে কানাডায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওই শত্রুদের জন্য ওকে নিয়ে যেতে পারিনি। ওরাই তো মরিয়মকে মেরেছে। ওরা ভেবেছে যে মরিয়মের সাথে সাথে ওই সন্তানটা মারা গেছে, কিন্তু না, ও বেঁচে ছিল। এখনো আমার সাথেই থাকে। কিন্তু আমার ভয় করছে ওরা না জেনে যায় আমার মেয়ে বেঁচে আছে। চিন্তা করিস না, কিছুই হবে না। অন্তত আমার ছেলেটা কিছু হতে দেবে না। জানি, বিয়ে করার আগে এর জন্যই তো প্রান্তিক সবসময় এত বকা দিত আমার মেয়েটাকে, যাতে আমার মেয়েটাকে বাঁচাতে পারে। কিন্তু এ কি হলো? আমার মেয়েটার কিছু হলে আমি বেঁচে থাকতে পারবো না। ফাহাদ, চিন্তা করিস না, কিছু হবে না ছোঁয়া। আফজাল আর ফাহাদের সাথে জ্যাক পিছনে দাঁড়িয়ে শুনছিল, আর জ্যাকের চোখ দিয়ে পানি পড়ছিল। আফজাল খেয়াল করলো জ্যাক পিছনে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আফজাল হঠাৎ করে বলে উঠল, জ্যাক। ফাহাদ পিছন ফিরে তাকালো। জ্যাককে দেখে অবাক হলো আর কাঁদতে লাগলো। জ্যাক কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, ড্যাড, তুমি এটা কি করে করতে পারলে? 18টি বছর আমার সাথে থেকে আমার ছোট বোনকে দূরে রেখেছো তুমি। তুমি জানতে আমার বোন এইখানে ছিল, আর তুমি আমাকে একটা বারও বললে না। এই কাজটা তুমি কি করে করতে পারলে? ওকে বাঁচাতে চেয়েছি ওদের হাত থেকে, এর জন্যই আমাদের কাছ থেকে এত দূরে রেখেছি। অন্তত আমাকে বলতে পারতেন। এর জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। জাকির, কথা শোন আমার। জ্যাক দৌড়ে ওদের কাছে গেল। ওরা ডক্টরের সাথে কথা বলছে। ফাহাদ আর আফজালও ওইখানে আসলো। প্রান্তিকও ভেতর থেকে বাইরে বের হলো। জ্যাক ডক্টরকে বলছে, ডক্টর, প্লিজ আমার বোনটাকে বাঁচিয়ে দিন, ওকে সুস্থ করে দিন। অপারেশনের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। রাশেদ ওইখান থেকে চলে গেল। জ্যাক কান্না করেই যাচ্ছে। আমিনা হঠাৎ করে বলে উঠল, সোহা ফাহাদের মেয়ে। আমি তোমাদের কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিলাম এই কথাটা, এমনকি সোহার কাছ থেকে। শুধু এই কথাটা প্রান্তিক জানতো, এখন জ্যাক এই কথাটা জেনে গেছে। তোমাদের কাছ থেকে এই কথাটা এখন লুকিয়ে রেখে লাভ কি? এই কথা শোনার পর কেউ আর কোনো কিছু বলল না। সবাই কান্না করেই যাচ্ছে। ফাহাদ সাহেব শান্ত হয়ে বসে থাকতেও পারছেন না, মেয়ের জন্য ছটফট করছে। জ্যাক বসে বসে চোখের পানি ফেলেই যাচ্ছে। প্রান্তিক চেয়ারে চুপ করে বসে রয়েছে, কোনো কথাই বলছে না। প্রান্তিকের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ছোঁয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। সবাই বাইরে বসে রয়েছে। জ্যাক এখনো কান্না করছে। পুষ্পিতা জ্যাকের পাশে বসলো। পুষ্পিতা জ্যাককে বলছে, কান্না করবেন না, কিছুই হবে না ছোট ভাবি, একদম ঠিক হয়ে যাবে। জ্যাক পুষ্পিতাকে জড়িয়ে ধরলো। জ্যাক পুষ্পিতাকে বলছে, তাই যেন হয় বি। প্রান্তিক চুপচাপ বসে রয়েছে। প্রান্তিক মনে মনে বলছে, আমার ছোঁয়াকে বাঁচিয়ে দাও তুমি আল্লাহ, পারলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, তবুও বাঁচিয়ে দাও। লাইটটা অফ হয়ে গেছে। সবাই উঠে দাঁড়ালো। ডক্টর বের হলো। সবাই ডক্টরকে বলছে ছোঁয়া ঠিক আছে কিনা। অপারেশন সাকসেসফুল। সবার মুখে হাসি ফুটে উঠলো। শুধু এখন ছোঁয়ার জ্ঞান ফেরার পালা। কিছুক্ষণ পর ছোঁয়ার জ্ঞান ফিরল। সবাই ছোঁয়ার সাথে দেখা করতে গেল। ফাহাদ ছোঁয়ার পাশে বসে রইল। ফাহাদ ছোঁয়াকে বলছে, আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুক্রিয়া, আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারছি না। আমি বলে উঠলাম, মানে আমি কিছুই বুঝতে পারছি না। ছোঁয়া, এ তোমার বাবা। বাবা? আপনি আমার বাবা? তাহলে এতদিন আমার কাছ থেকে দূরে ছিলেন কেন? আমাকে নিতে আসেননি কেন? আজকের দিনে এই শয়তানটার নাম উচ্চারণ করতে চাচ্ছি না। বাবা? আমি ফাহাদ সাহেবকে জড়িয়ে ধরলাম। প্রান্তিক সবাইকে বাড়িতে পাঠিয়ে দিলেন। প্রান্তিক আমার পাশে বসে রয়েছে। প্রান্তিক আমার হাত ধরে রয়েছে। আমি ঘুম থেকে উঠে গেছি। প্রান্তিক আমাকে বলছে, তোর কিছু একটা হয়ে গেলে নিজেকে তো শেষ করেই দিতাম। এরকম কথা বলবেন না কখনো, আমার ভয় করে। ঠিক আছে। আমার বাবাকে আপনি আগে থেকে চিনতেন আর জানতেনও উনি আমার বাবা। আমাকে কেন বলেননি এই কথা? কারণ তোকে বাঁচাতে চেয়েছিলাম ওই শয়তানগুলোর হাত থেকে। কেন বাঁচাতে চান? কারণ তোকে আমি। কি আমাকে? কিছু না। না না, কিছু তো আছে। কি বলতে চাচ্ছেন বলুন। সত্যি কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। এইমাত্র তো ঘুম থেকে উঠলাম, এখন ঘুমাবো আবার? এখনো সুস্থ হওনি তুমি, তাই ঘুমাতে বলছি। ঘুমাবো, কিন্তু আপনি আমার কাছ থেকে অন্য কোথাও যাবেন না। ঠিক আছে। আমি ঘুমিয়ে পড়েছি। প্রান্তিক আমার পাশে বসে রয়েছে। প্রান্তিক আর আমার বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে। প্রান্তিক অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। প্রান্তিক তাই আমাকে জোরে ডাক দেওয়া শুরু করলো। এই ছোঁয়া, তুই কোথায় রে? তাড়াতাড়ি ঘরে চলে আয়।
আমি এক দৌড়ে ঘরে চলে আসলাম। আমি প্রান্তিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছেটা কি? ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? কি আমি ষাঁড়ের মতো চিল্লাই? কি লাগবে সেটাই বলুন আগে। আমি যে অফিস যাব, আমি কি পরে যাব? কিছু তো খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে দিচ্ছি, দাঁড়ান। আমি সব খুঁজে দিতে লাগলাম। আমি 1 মিনিটে সব খুঁজে দিলাম। আমি প্রান্তিকের হাতে ওইগুলো সব দিয়ে দিলাম। পুষ্পিতা এই ঘরে আসলো। পুষ্পিতা এই ঘরে কিছুক্ষণ পর পুষ্পিতা বলতে লাগলো, ছোট ভাবি, চলো না আজকে পার্কে ঘুরতে যাই। বড় ভাবিও যাচ্ছে সাথে, আর আপনার ভাইও যাবে। প্লিজ ছোট ভাবি। আমি তো যেতে চাই, কিন্তু কিন্তু কি ভাবি? কিন্তু যদি তোমার ভাই আমাকে যেতে দেয়। আমার কোনো সমস্যা নেই, তুই যা। সত্যি? হুম। আমি প্রান্তিককে জড়িয়ে ধরলাম একদম পুষ্পিতার সামনে। পুষ্পিতা মুচকি হাসতে লাগলো। পুষ্পিতা কিছুক্ষণ হাসার পর একটা কাশি দিল। সাথে সাথে আমি প্রান্তিককে ছেড়ে দিলাম। প্রান্তিক হাসতে হাসতে ওয়াশরুমে গেল রেডি হওয়ার জন্য। আমি লজ্জা পেয়ে নিচে চলে গেলাম। পুষ্পিতা আমার পেছন পেছন গেল। প্রান্তিক সকালের খাবার খেয়ে অফিসে চলে গেল। বিকাল হয়ে গেছে, সবাই মিলে পার্কে চলে গেছে। আমি একটা বেঞ্চে যেয়ে বসলাম। কাজলও যেয়ে বসলো ছোঁয়ার পাশে। জ্যাকি আর পুষ্পিতা একটু দূরে যেয়ে কথা বলতে লাগলো। পুষ্পিতা জ্যাককে জিজ্ঞাসা করছে, আচ্ছা, আপনি কি কাউকে লাইক করেন? হঠাৎ করে এই প্রশ্ন? না মানে এমনি, কাউকে কি লাইক করেন? হুম। ও, পুষ্পিতা মন খারাপ করে চলে যাচ্ছিল। জ্যাক আবার বলে উঠল, এইটাই তো জিজ্ঞাসা করলে না, কাকে লাইক করি? কাকে করেন লাইক? পিকে। পুষ্পিতার মুখে একটু হাসি ফুটে উঠল। লজ্জা পেয়ে ওইখান থেকে চলে গেল। পুষ্পিতার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। জ্যাক কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুষ্পিতার পিছু যেতে লাগলো। সাদমান সাহেবের ছেলে সিরাজ এই পার্কে ঘুরতে এসেছে ওর বন্ধুদেরকে নিয়ে। সাদমান সাহেব এই শহরের অনেক বড় বিজনেসম্যান, তাই সিরাজের যা মনে আসে তাই করে। আর সিরাজ ওর বাবার খুব আদরের ছেলে। সিরাজ ওর বন্ধুদের সাথে হাসিতে খুশিতে কথা বলতে বলতে সামনের দিকে গেল। হঠাৎই চোখ গিয়ে আটকালো ছোঁয়ার দিকে তাকিয়ে। ছোঁয়ার দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো। তখন ছোঁয়া ওইখানে একা ছিল। সিরাজ ছোঁয়াকে দেখে ওর সানগ্লাসটা নিচে নামিয়ে নিল। সিরাজ বলতে লাগলো, ওয়াও, সো বিউটিফুল। সিরাজের বন্ধুগুলো সিরাজের দেখা দেখি ওইখানেই দাঁড়িয়ে গেল। আমি খেয়াল করলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি নিজেকে ঠিক করে নিলাম, তবুও আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি রেগে গিয়ে সিরাজের সামনে গেলাম। আমি সিরাজের সামনে যেয়ে বলছি, ও হ্যালো, আপনার সমস্যাটা কি? আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছেন কেন? সুন্দরী মেয়ে দেখলেই শুধু প্রেম করতে মন চায়? এ আপনি কি বলছেন ম্যাম? যা সত্যি তাই বললাম। কাজল চলে আসলো। কাজল আমাকে বলছে, কি হয়েছে ছোঁয়া? আর এই ছেলেকে? চিনি না আপু, তুমি চলো এখান থেকে। সিরাজ শুধু আমার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। সিরাজের কাছের বন্ধু আকাশ সিরাজকে জিজ্ঞাসা করছে, কিরে সিরাজ, তুই ওই মেয়েটাকে কিছু বললি না? এমনি। সিরাজ ওইখান থেকে চলে গেল। আমি আর বাকি সবাই সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসলাম। রাত হয়ে গেছে। আমি ওর ঘরে বসে রয়েছি আর প্রান্তিকের জন্য অপেক্ষা করছি, কিন্তু প্রান্তিক এখনো আসছে না বাড়িতে। আমার খুব টেনশন হচ্ছে। আমি শুয়ে রয়েছি। প্রান্তিকের জন্য চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। সিরাজ ওর কাজ করে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়েছে। সিরাজের চোখ বন্ধ করার সাথে সাথে আমাকে দেখতে পেল। সিরাজ চোখ খুলে ফেললো। সিরাজ চোখ খোলার সাথে সাথে আবার আমাকে দেখতে পেল। সিরাজ অবস্থা থেকে উঠে দাঁড়ালো, আমার সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, তোমার এই ঠোঁট দুটো অনেক সুন্দর, আর চোখ দুটো, এই ঠোঁট দুটোতে মন চায় ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দিই। এই প্রথম তোমাকে দেখে এরকম মনে হচ্ছে। সিরাজ যে আমার ঠোঁটে ভালোবাসার ছোঁয়া লাগাতে যাবে, ঠিক তখন আমি চলে গেলাম। সিরাজ মাথায় একটা বাড়ি দিয়ে বলতে লাগলো, মেয়েটাকে দেখার পর থেকে ওকে নিয়ে কল্পনা করেই যাচ্ছে। আমার ঘুম 1টার দিকে ভেঙে গেল। এখনো পর্যন্ত প্রান্তিক আসেনি। আমার এখন আরো বেশি টেনশন হচ্ছে। আমি প্রান্তিকের মোবাইলে কল দিতে লাগলাম, কিন্তু সুইচ অফ বলছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এখনো কেন প্রান্তিক আসছে না? নাকি ওর কোনো সমস্যা হলো? আমি তো একদম টেনশনে মরিয়ে যাচ্ছি। আমি সারাটা রাত একটু ঘুমাতে পারলাম না। আজান দিয়ে দিয়েছে। আমি বিছানা ছেড়ে উঠে অজু করে এসে নামাজটা পড়ে নিলাম। আমি নিচে নেমে আসলাম। আমার এখনো অনেক টেনশন হচ্ছে। আমি মনে মনে বলছি, আমি কি যে হলো, ওনার এখনো বাড়ি ফিরেনি। সকাল হয়ে গেছে। আমার অনেক টেনশন হচ্ছে। রাবিয়া ঘুম থেকে উঠে নিচে নেমে এসেছে। রাবিয়া ছোঁয়াকে টেনশন করতে দেখে বলছে, কি হয়েছে বৌমা, তোমাকে খুব টেনশন দেখাচ্ছে? উনি এখনো বাড়ি ফিরেননি। আমার খুব টেনশন হচ্ছে মা। কি বলছোটাকে তুমি বৌমা? ও এখনো বাড়িতে ফিরেনি? বাড়িতে না আসলে ফোন করে জানিয়ে দিত। কিন্তু উনি তো ফোন করে জানিয়ে দেননি। এখন আমার নিজেরও খুব টেনশন হচ্ছে। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। বাড়ির সবাই এখন খুব টেনশন করছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনে মনে বলছি, উনি তো কখনো এরকম করেন না, তাহলে আজকে কেন করছেন?
একটু পরে আফজালের মোবাইলে কল আসলো। ওদের কটেজটা যে দেখাশোনা করে রহিম, সে কল দিয়েছে। আফজাল কলটা রিসিভ করলো। হ্যাঁ রহিম বল। কালকে রাইতে ছোট স্যার আইছিল, কিন্তু কালকে রাইতে কটেজে আগুন লাগছিল, কিন্তু ছোট স্যারের কোনো চিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি উনি কোথায় এই পৃথিবীতে আর নেই, পুড়ে ছাই হয়ে গেছে। কি? এইটা কিছুতেই হতে পারে না। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। আফজাল সাহেব সোফায় বসে পড়লেন। সবাই বলতে লাগলেন, কি হয়েছে, আপনার হঠাৎ কি হলো? আমাদের ছোট ছেলেটা আর বেঁচে নেই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম, না! আমি এক দৌড়ে বাহিরে চলে আসলাম, রাস্তা দিয়ে দৌড়াতে লাগলাম, আর শুধু পাগলের মতো প্রান্তিকের নাম নিচ্ছি আর বলছি, না, ওনার কিচ্ছু হয়নি, উনি বেঁচে আছে। বাকিরা সবাই আমার পিছনে ছুটছে, যাতে আমার আবার কিছু না হয়ে যায়। শুধু বাড়ির ছেলেরা আমার পেছনে আসছে। আমেনা, কাজল, পুষ্পিতা ওরা বাসায় রয়েছে। আমি ছুটেই চলেছি। আমি একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম। কেউ ভাবতে পারেনি এমন কিছু একটা হবে। গাড়িটা চালাচ্ছে সিরাজ। সিরাজ গাড়ি থেকে নামলো। সিরাজ গাড়ি থেকে নেমে আমাকে দেখে অবাক হলো আর বলতে লাগলো, কালকের সেই মেয়েটা, ওরা সবাই এসে গেছে। ফাহাদ জোরে করে চিৎকার করে উঠল, এ কি হলো আমার মেয়েটার সাথে? আমার মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও। এ কি হলো? হায় আল্লাহ। বোন, আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জি। সিরাজ আমাকে কোলে নিল, গাড়িতে নিয়ে শোয়ালো। হসপিটালে পৌঁছে গেছে। ডক্টর রাশেদ আমাকে দেখছে। ডক্টর বের হয়ে বলছে, ভয়ের কিছুই নেই, তেমন কিছুই হয়নি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। উনি এভাবে ছুটছিলেন কেন? আজকে ওর স্বামী মারা গেছে, এর জন্য পাগল হয়ে এইভাবে ছুটছিল। এই বয়সে? ওনার বয়সই বা হয়েছে কতটুকু? সরি, আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে ফেলছি। ইটস ওকে, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার উপকার সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি। এইভাবে বলবেন না আঙ্কেল, আমি এখন আসছি। জি। সিরাজ ওইখান থেকে বের হয়ে চলে গেল। আমার জ্ঞান ফিরে গেছে। আমি বারবার শুধু প্রান্তিকের নাম নিয়েই যাচ্ছি। আমাকে সামলানোটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আমাকে অনেক কষ্টে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি কোনো কথাই বলছি না, চুপচাপ একদম দাঁড়িয়ে রয়েছি। আমার রুমের ভিতরে ঢুকে আমি দরজা আটকে দিলাম। কোনো শব্দই আসছে না ভিতর থেকে। অনেকদিন ধরেই আমি নিজেকে এইভাবেই আটকে রেখেছি। মাঝে মাঝে আমার জোরে জোরে কান্নার আওয়াজ শোনা যায়। ওরা সবাই নিচে বসে কথা বলছে। অনেকদিন ধরে মেয়েটা নিজেকে আটকে রেখেছে, এভাবে তো চলতে দেওয়া যায় না। আমাদেরকে দরজাটা ভাঙতে হবে, যদি এইভাবে থাকতে থাকতে মেয়েটার কিছু হয়ে যায়। ঠিকই বলেছো দাদা, দরজা ভাঙতেই হবে, চলো। সবাই আমার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। জ্যাক বলছে, বোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই কি দরজাটা খুলবি না? না, আমি দরজাটা খুলবো না। দরজাটা খুলবি না তো? তাহলে দরজাটা ভাঙতে বাধ্য হচ্ছি আমরা। সবাই মিলে দরজাটা ধাক্কা দেওয়ার আগে আমি দরজাটা খুলে দিলাম। আমি দরজাটা খুলে দিয়ে রুমের ভেতরে যেয়ে বসে পড়লাম। সবাই আবার নিচে এসে পড়ল। নিচে এসে দেখে একজন ভদ্রমহিলা বাহিরে দাঁড়িয়ে রয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাহাদ। আরে আমেনাকে ভুলে গেছিস? ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছিল যখন ওর কোলে একটা ছোট্ট শিশু ছিল। আমরা ওকে সাহায্য করেছিলাম। ও এই আমেনা। ছেলেটা এখন কি করে? আমার বিজনেস এখন ওই দেখাশোনা করে, আর প্রচুর রাগী হয়েছে। কাজের দিক থেকে অনেক রাগী, কিন্তু মন মানসিকতা অনেক ভালো, সবাইকে অনেক সাহায্য করে। ভালোই তো। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন। কি হয়েছে? আমার মেয়েটার স্বামী মারা গিয়েছে অনেক দিন হলো। অনেক দিন ধরে নিজেকে আটকে রেখেছিলাম রুমে। অনেক খারাপ কথা। আর আপনার মেয়ের বয়সই বা কত হবে? 18 হবে। এখনই এত কিছু হয়ে গেছে। আগে তো লাইফ পড়েই রয়েছে। আমার মনে হয় লাইফে মুভ অন করা উচিত। আমার মনে হয় আবার বিয়ে দেওয়া উচিত। সরি, আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে ফেললাম। সরি কেন বলছেন আপনি? আপনি ঠিক কথাই বলেছেন, ছোঁয়ার আবার বিয়ে দেওয়া উচিত। সেই ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি আমার মেয়ের মতনই। আমার মনে হয় ওর বিয়ে দেওয়াই উচিত। আমি মার সাথে একমত, ওর জীবন তো এখনো পড়ে রয়েছে। ঠিকই কথা বলেছো। কিন্তু আমার মেয়েটাকে বিয়ে করবে কে? কিছু যদি মনে না করেন তাহলে ছোঁয়ার বিয়ে আমি আমার ছেলের সাথেই দিতে চাই। কিন্তু তোমার ছেলে তো রাজি হবে এই বিয়েতে? আমার ছেলে রাজি হবে এই বিয়েতে, কিন্তু ছোঁয়া কি রাজি হবে? রাজি করানোর দায়িত্ব আমাদের। কিন্তু আমেনা, তোমার ছেলের নাম কি? আবির। আবির হাসান জয়। ওর বাবার নামেই রেখেছো জয়? ভালো।
নাম রেখেছি ঠিকই, কিন্তু এই নামে কখনো ডাকি না, সবসময় আবির নামেই ডাকি। ভালো। আবির ওর অফিসে চলে এসেছে। আবির ভেতরে যেয়ে দেখে কেউই তার কাজে মনোযোগ নেই, কিন্তু সবাই যখন আবিরকে দেখলো যে যার কাজ করতে লাগলো। আবির রাগী একটা লুক নিয়ে তাকিয়ে রয়েছে। আবির জোরে জোরে করে হেঁটে নিজের অফিস রুমে ঢুকে গেল, চেয়ারের উপর বসে পড়লো, ল্যাপটপটা অন করে কাজ করতে লাগলো। আবিরের মোবাইলে একটা কল আসলো। আবিরের মা আমেনা কল দিয়েছে। আবির কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কোনো কিছুর কি প্রয়োজন? হ্যাঁ, আজকে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসবে। ঠিক আছে আম্মু। সিরাজ ওর রুমে ঢুকে সব কিছু এলোমেলো করতে লাগলো আর বলতে লাগলো, মেয়েটা আগে থেকেই বিবাহিত ছিল, আমার হৃদয়টা ভেঙে গেল। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছিল, তাও আবার বিবাহিত। আবির আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। আমিনা সোফায় বসে রয়েছে। আবির আমিনার পাশে বসে পড়লো আর বলতে লাগলো, আম্মু তুমি আজকে আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? তোমাকে একটা কথা বলার আছে। কি কথা আম্মু? তোমার জন্য মেয়ে দেখে এসেছি। মেয়েটার স্বামী মারা গেছে এই কয়েকদিন হলো। মেয়েটার বেশি বয়স হয়নি, সবে মাত্র 18। আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মেয়েটার, যাতে মেয়েটা মুভ অন করতে পারে। তুমি কি এই বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি আম্মু। আমি জানি তুমি আমার জন্য কখনো ভুল পাত্রী দেখবে না। মেয়েটা বিধবা, তাতে কি হয়েছে? ওরও তো বাঁচার অধিকার আছে। সো আমি এই বিয়েতে রাজি। আবির? আমিনার চোখ দিয়ে পানি পড়ছে। আমিনার বিশ্বাস ছিল আবির কোনোদিন ওর ডিসিশনের অস্বীকৃতি জানাবে না। আবির আমিনার চোখের পানি মুছে দিল। আবিরের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেই পানি চশমার আড়ালে দেখা যাচ্ছে না। আমি আমার ঘরে চুপচাপ বসে রয়েছি। রাবে আমার ঘরে আসলো। রাবে আমার পাশে বসলো। বৌমার পাশে বসে আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, ছোঁয়া, তোকে একটা কথা বলি। নিশ্চুপ। আমার মনে হয় তোর আর একবার বিয়ে করে নেওয়া উচিত। কি বিয়ে? আমি আমার ছোট সাহেবের জায়গা আর কাউকে দিতে চাই না। বুঝতে পারছি তোর কষ্টটা, তোর জীবন এখনো পড়ে রয়েছে, তাই বলছি বিয়ে করে ফেল। নইলে নইলে যে এইভাবে থাকতে থাকতে তুই মরে যাবি। আমি তো তাই চাই। আমি আমার ছোট সাহেবের কাছে চলে যেতে চাই। কি পাগলের মতো কথা বলছিস তুই? এরকম কথা আর বলবি না। কি আর বলবো? তাহলে আপনি যে আমাকে বারবার বিয়ের কথা বলছেন। মা তো ঠিকই বলছে, তোর লাইফে মুভ অন করা উচিত। তুমিও বলছো কথাটা? আর আমরা সবাই বলছি একই কথা, তুই বিয়ে করে নে আবার। মা, আবার তুই বিয়ে করে ফেল না, সবাই খুশির জন্য। এই বিয়ে করলে তোমরা যদি খুশি হও, ঠিক আছে, তাহলে আমি এই বিয়েটা করব। সবাই খুশি হয়ে বাইরে চলে গেল। আমি কান্না করতে লাগলাম। আমি প্রান্তিকের একটা ছবি হাতে নিয়ে বলতে লাগলাম, আমি এই বিয়েটা করব ঠিকই, কিন্তু আপনার জায়গা আমি কাউকে দিতে পারবো না। এই বলে প্রান্তিকের ছবি বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছি, কিছুতেই কান্না থামছে না। আবিরটাতে ওর রুমে বসে অফিসের কাজ করছে। অনেক রাত হয়ে গেছে। অবশেষে কাজটা শেষ হলো। আবির চশমাটা খুলে লাইটটা অফ করে শুয়ে পড়লো। আবির শুয়ে শুয়ে ভাবছে, জানি না মেয়েটা দেখতে কেমন হবে, সুন্দর নাকি। মেয়েটা ছবি দেখতে পেলে ভালো হতো। মাকে বলতে একদম ভুলে গেছি। যাক, একদম বিয়ের দিনেই দেখে নেব। সিরাজ শুয়ে রয়েছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। সিরাজ যতবারই চোখ বন্ধ করছে ততবারই আমাকে দেখতে পারছে। চোখ খুলে রেখেও শান্তিতে থাকতে পারছে না। সব জায়গায় আমাকেই দেখতে পারছে। প্রথম যেদিন আমাকে দেখেছিল, সিরাজ একদম পাগল হয়ে যাচ্ছে। না তো চোখ বন্ধ করতে পারছে, না তো চোখ খুলে রাখতে পারছে। সিরাজ পাগল হয়ে বলতে লাগলো, এই মেয়েকে দেখার পর থেকেই আমি পাগল হয়ে যাচ্ছি। কোথাও ঠিক মতো থাকতে পারছি না। না না, আমি আর পারছি না। যেখানেই তাকাচ্ছি শুধু ওই মেয়েটাকেই দেখতে পাচ্ছে। সিরাজ এসব সহ্য করতে না পেরে একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। সকাল হয়ে গেছে। সকাল সকাল আবিরের ঘুম ভেঙে যায়। আবির ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। রেডি হয়ে নিচে নেমে আসলো। আমিনা সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। আবির আমিনার পাশে যেয়ে বসলো। আবিরকে দেখে আমিনা বলতে লাগলো, আবির, তুমি কি ছোঁয়ার সাথে দেখা করতে চাও? হ্যাঁ। না মানে হ্যাঁ। আজকে তুমি ওর সাথে দেখা করতে পারবে, একটা সুযোগ আছে। কিভাবে? বিয়ের জন্য শপিং এ নিয়ে যাব আজকে ছোঁয়াকে, মানে সবাই যাব, সাথে তুমিও যাবে। ঠিক আছে। এর জন্য বিকেলে তুমি অফিস থেকে চলে আসবে। এখন আমি আসছি আম্মু। আবিরও ওর মাকে অনেক সম্মান করে, তাই কখনো আপনি ছাড়া কোনো কথা বলে না। আমি অনেকদিন পর নিচে আসলাম, তাও আবার নিজের ইচ্ছায়। তাই সবাই আজকে অনেক খুশি হয়েছে। পুষ্পিতা আমার পাশে বসে বকর বকর করতে লাগলো। মেম সাহেব আর রাবেও আমার পাশে এসে বসলো। রাবে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, ছোঁয়া মা, আজকে আমরা তোমার বিয়ের জন্য শপিং এ যাচ্ছি।
তোমাকে কিন্তু যেতে হবে, কারণ তোমার বিয়ের শপিং। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম শপিংয়ে যাওয়ার জন্য, কারণ আমি জানি এতেই সবার খুশি। আমি আমার পরিবারের খুশির জন্য এই বিয়েটা করছি। আবির ওর অফিসে বসে রয়েছে আর কাজ করছে, কিন্তু হঠাৎ করে আমার কথা মনে পড়ে গেল আর শুধু ভাবছে। না জানি মেয়েটা দেখতে কেমন হয়। স্বামী মারা যাওয়ার পর বোধহয় চেহারার একটু পরিবর্তন হয়ে গেছে। আজকে দেখতে পাবো মেয়েটাকে। আমি তো ওয়েট করতে পারছি না। আবির এই কথাগুলো ভাবছে। কিছুক্ষণ পর আবিরের বিয়ে এসে বলতে লাগলো, স্যার এই ফাইলে আপনার একটা সাইন লাগবে। ও আচ্ছা, দিন। আবির আগে ফাইলটা ভালোভাবে চেক করে নিল সব কিছু ঠিক আছে কিনা, তারপর সাইন করে দিল। আমাকে নিয়ে ভাবা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। সাদমান সাহেব কিছুতেই বুঝতে পারছে না যে ওনার ছেলে এমন কেন করছে, এত পাগলের মতো কেন ব্যবহার করছে। সাদমান সিরাজের পাশে বসে জিজ্ঞাসা করছে, সিরাজ মাই সান, তোমার কি কিছু হয়েছে? কিছু হয়নি ড্যাড। তাহলে এভাবে মনমরা হয়ে থাকো কেন? এমনি। প্লিজ ড্যাড, আমাকে একটু একা থাকতে দাও। সাদমান ওইখান থেকে চলে গেল। সাদমান বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, কিছু তো একটা হয়েছে যেটা ও আমাকে বলতে চাচ্ছে না। বিকেল হয়ে গেছে, সবাই শপিংয়ে যাবে এখন। ফাহাদ আমেনাকে বলছে, আমিনা, তুমি যে বললে তোমার ছেলে আসবে, কোথায় তোমার ছেলে? ওই তো চলে এসেছে। আবির ওর গাড়ি নিয়ে চলে এসেছে। আবির গাড়ি থেকে নামলো, সবার সামনে এসে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। আবিরের চোখ খুঁজছে শুধু আমাকে। আমিনা ছোঁয়াকে নিয়ে এসে বসাতে লাগলো। এই তো ছোঁয়া। ও ছোঁয়া মা, তুমি আবিরের সাথে যাও, আমরা সবাই এই গাড়িতে যাচ্ছি। ঠিক আছে। সবাই এই গাড়িতে যেয়ে উঠলো। আমি আবিরের গাড়িতে যেয়ে বসলাম। আবির গাড়ি স্টার্ট দিয়ে দিল। আমি চুপ করে বসে রয়েছি। আবির শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। আবির আমার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। আবির ভয় কাটিয়ে বলতে লাগলো, আপনি এখনো আপনার স্বামীকে ভুলতে পারেননি। বড্ড বেশি ভালোবাসি তাকে, আর আমাকে একা ফেলে রেখে চলে গেল। আবির আর কোনো কথাই বলল না, গাড়ি চালানোতে মনোযোগ দিল। গাড়িও চালাচ্ছে আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। আবির একটু পর পর আমার দিকে তাকাচ্ছে। আমি একদম নিশ্চুপ হয়ে বসে রয়েছি আর চোখ দিয়ে পানি পড়ছে। বারবার প্রান্তিকের কথা মনে পড়ছে। কতই না আনন্দে ছিলাম আমরা। আবির কিছু একটা বলতে চাইছে আমাকে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। নীরবতা বাদ দিয়ে আবির বলে উঠল, আচ্ছা, আপনার পুরো নামটা কি? বুশরাতুজ্জাহান ছোঁয়া। আর আপনার নাম কি? সেটাই তো আমি জানি না। আবির হাসান জয়। আচ্ছা জয়বাবু, আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? সব কিছু জেনে যে আমি একজন বিধবা। কি হলো, কিছু বলছেন না যে? আসলে কেউ কোনোদিন জয় বলে ডাকেনি, সবাই আবির বলেই ডেকেছে। আপনিই জয় বলে ডাকলেন। ও আচ্ছা, সরি, বুঝতে পারি না। আপনার মুখে জয় নামটাই বেশি সুন্দর লাগে। আপনি আমাকে জয়বাবু বলেই ডাকবেন, তাহলেই খুশি হব। আচ্ছা, কিন্তু আপনি যে আমার উত্তর দিলেন না যে? কারণ আপনারও সামনে এগিয়ে যাওয়ার একটা অধিকার আছে, আর বিধবাদের বিয়ে করা কোনো খারাপ কাজ না আমি মনে করি। আর আপনার বয়সই বা কত? সবে মাত্র 18। ও, আমি আর জয় সারা রাস্তায় আর কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। জয় গাড়ি ড্রাইভ করাতে মনোযোগ দিল। ওরা সবাই শপিং মলে পৌঁছে গেল। জয় প্রথমে গাড়ি থেকে নামলো, তারপর আমার দরজাটা খুলে দিল। আমি গাড়ি থেকে নামতে যে পা পিছলে পড়ে যাচ্ছিলাম। জয় সাথে সাথে আমাকে ধরে ফেললো। আমি ভয় পেয়ে আষ্টে পিষ্টে ধরে রাখলাম। সবাই গাড়ি থেকে নামলো। ওদের দুজনকে এভাবে দেখে সবাই বুঝে গেছে জয়ই একদম আমার খেয়াল রাখতে পারবে। ছোট ছোট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাচ্ছে। জয় আমাকে ছেড়ে দিল আর বলতে লাগলো, আপনি ঠিক আছেন? ছোট সাহেবও ঠিক এইভাবে আমাকে প্রোটেকশন করতো। ও আচ্ছা। সবাই আমাদের দুজনের কাছে আসলো। রাবিয়া বলে উঠলো, কি হয়েছে ছোঁয়ার? পা পিছলিয়ে পড়ে যাচ্ছিলেন উনি। কি, ঠিক আছিস তো তুই মা? হ্যাঁ মা, ঠিক আছে। আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে সবাই ভিতরে যাই। আকাশ অনেক মেঘলা হয়ে রয়েছে, অনেক জোরে বৃষ্টি নামতে পারে। তাড়াতাড়ি শপিং করা উচিত আমাদের। জি, সবাই ভিতরে চলো। সবাই ভিতরে চলে গেল। জয় আর আমি পিছন পিছন আসছি। জয় আমাকে সবকিছু থেকে প্রোটেকশন করছে, আর আমার বারবার শুধু প্রান্তিকের কথা মনে পড়ছে। সবাই একটা শাড়ির দোকানের সামনে যেয়ে বসলো। আমার বিয়ের জন্য গাড়ি পছন্দ করতে লাগলো। কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছে না। সবাই শুধু ভাবছে কোন কালারের শাড়িটা পরলে আমাকে ভালো দেখাবে। রাবিয়া হঠাৎ করে বলে উঠলো, কি গো বাবা, তোমার সাথে বিয়ে হচ্ছে মেয়েটার, তোমার কোন কালার বেশি পছন্দ হচ্ছে? আমার তো পিঙ্ক কালারের শাড়িটা অনেক পছন্দ হয়েছে। পিঙ্ক কালার পরলে ওনাকে অনেক সুন্দর দেখাবে। তাহলে পিঙ্ক কালারের শাড়িটা দিয়ে দিন। জি ম্যাডাম। আরও অনেক কিছু কেনার জন্য ওরা আরও দোকানে গেল। আমি জয়ের কাছে রয়ে গেলাম। জয় আমাকে বলছে, আপনি ওনাদের সাথে গেলেন না কেন? আমার এত শপিং করতে ভালো লাগে না, আর এত কোলাহল। ও আচ্ছা। পিঙ্ক কালারের কোনো কিছু পরলে আমাকে নাকি অনেক সুন্দর দেখায়। এই কথাটা আমার ছোট সাহেবও আমাকে বলতো।
ও আচ্ছা। সবার শপিং করা শেষ, যে যার মতো গাড়িতে উঠে বসলো। আগেরবারের মতো আমি এবারও জয়ের সাথে। গাড়িতে ওঠার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি নামা শুরু করলো। জয়ের ড্রাইভ করতে একটু কষ্ট হচ্ছে, তবুও ড্রাইভ করছে। বাকি সবার গাড়ি আগে চলে গেছে, জয়ের গাড়িটা পেছনে পড়ে গেছে। আমি শুধু বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছি, আর শুধু বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে প্রান্তিকের সাথে। এই বৃষ্টি প্রান্তিকের কথা আরও বেশি করে মনে করিয়ে দিল। আমার চোখ দিয়ে পানি পড়ছে, জয় সেটা লক্ষ্য করছে। জয় আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। আমি জয়ের দিকে তাকালাম। প্রান্তিকও কোনোদিন আমার চোখের জল হাত দিয়ে মুছে দিত না, টিস্যু পেপার এগিয়ে দিত। প্রান্তিকের সব কাজ জয়ের সাথে মিলছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছি, আপনি কি বলুন তো, আপনার সব কাজ আমার ছোট সাহেবের সাথে কেন মিলে যাচ্ছে? সময় হলে জানতে পারবে আমি কে, এখনো সময় হয়নি। সেই সময় কবে আসবে বলুন আমাকে আপনি? বেশি দেরি নেই, খুব শীঘ্রই। কবে? আমি যে ওয়েট করতে পারছি না আর। এই অপেক্ষা জিনিসটাই তোমাকে এখন শিখতে হবে। সরি, তুমি বলে ফেললাম। ইটস ওকে জয়বাবু। আপনার বাসায় চলে এসেছি। বাই। ছোঁয়া গাড়ি থেকে নেমে গেল। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তাই জয়ও গাড়ি থেকে নামলো। ছাতা নিয়ে বের হলো। ছোঁয়ার মাথার উপর ধরলো ছাতাটা, যাতে ছোঁয়া না ভিজে যায় সেই জন্য। ছোঁয়া বলতে লাগলো, ছাতা লাগবে না জয়বাবু, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। যতই ভিজতে ভালোবাসুন, যখন ঠান্ডা জ্বর লাগবে তখন ঠিকই কান্না করবেন। আপনি কি করে জানলেন আমি কান্না করি জ্বর আসলে ঠান্ডা লাগবে? আপনি ছাতাটা নিয়ে যান, আমি আসছি, আমার কাজ আছে। আচ্ছা, বাই। জয় তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। ছোঁয়া জয়ের যাওয়ার পানির দিকে তাকিয়ে রয়েছে। ছোঁয়া ছাতাটা নিয়ে ভেতরে চলে গেল। জয় তাড়াতাড়ি করে ওর পাশে চলে আসলো। নিজের ঘরে ঢুকে চুপ করে বসে রয়েছে। কিছুক্ষণ পর জয় জানালার কাছে গেল, জানালাটা খুলে দিল। জানালা খোলার সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটা মুখে এসে লাগতে লাগলো। জয়ের আজকের এই বৃষ্টির পানি অনেক ভালো লাগছে। ওর চোখ দিয়ে যে পানি পড়ছে সেটা ও খেয়ালই করেনি। আমিনা জয়ের ঘরে আসলো। জয়কে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলছে, জানি বাবা, তোমার অনেক কষ্ট হচ্ছে নিজের পরিবারের সামনে এইভাবে অভিনয় করে থাকতে, বিশেষ করে ছোঁয়ার সামনে। আপনি যদি না থাকতেন তাহলে কি যে হতো। আপনি আমাকে নতুন জন্ম দিয়েছেন, নিজের ছেলের জায়গায় জায়গা দিয়েছেন, ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য সাহায্য করেছেন। বিনা দোষে আবিরকেও মরতে হলো, কিন্তু কোনো মতে আমি বেঁচে গেলাম। আপনি আমাকে আবারও জন্ম দিয়েছেন মা। জয় কান্না করতে লাগলো। আমিনার চোখ দিয়েও পানি পড়ছে। আমিনা জয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, কাঁদে না বাবা, কাঁদে না। মা, আমাকে কথা দিন, যতক্ষণ না পর্যন্ত আমি ওই শয়তানগুলোকে শাস্তি না দিচ্ছি আপনি বলবেন না কাউকে যে আমি প্রান্তিক, বিশেষ করে ছোঁয়াকে। কথা দিন মা। কথা দিচ্ছি, আমি বলবো না কাউকে তুমি প্রান্তিক। আমি জানি আপনি বলবেন না। এবার চোখের পানি মোছো আর ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এখন খেতে মন চাচ্ছে না আম্মু। আমার সামনে কোনো না 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 না, এখনই যা বলছি। যাচ্ছি। জয়ের ঘর থেকে আমিনা চলে গেল। জয় ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া ওর রুমে চলে আসলো। ছাতাটা বন্ধ করে যত্ন করে রেখে দিল। ছোঁয়া কিছুটা হলেও ভিজে গেছে। ছোঁয়া শাড়ি চেঞ্জ করতে চলে গেল। ছোঁয়া চেঞ্জ করছে আর ছোঁয়ার মনে পড়ছে প্রান্তিকের পাগলামিগুলো। প্রান্তিক সবসময় পাগলামি করতো ছোঁয়াকে শাড়ি পরানোর জন্য, আর ও সেটা করেই ছাড়তো। সেই মুহূর্তগুলো মনে পড়ছে। ছোঁয়া শাড়িটা চেঞ্জ করে ফেললো। ছোঁয়া বিছানার ওপর বসে পড়লো। ছোঁয়া মনে মনে বলতে লাগলো, ওনার সব কাজকর্ম আমার ছোট সাহেবের সাথে কেন মিলে যাচ্ছে? আমি যে সব গুলিয়ে ফেলছি, আমার মাথাটা অনেক ব্যথা করছে। কাজল ছোঁয়ার ঘরে আসলো। কাজল ছোঁয়ার পাশে এসে বসলো। কাজল যে ছোঁয়ার ঘরে এসেছে সেটা ছোঁয়া খেয়ালই করেনি। কাজল ছোঁয়াকে ধাক্কা দিল। ছোঁয়া কাজলের দিকে তাকালো আর বলতে লাগলো, আপু তুমি? হ্যাঁ আমি। তুই এত মন মারা হয়ে থাকিস কেন বলতো? আমি একটা কথা ভাবছিলাম। কি কথা রে ছোঁয়া? না না, আপুকে বলা যাবে না। কি হলো আবার বল। কিছু না আপু। আমায় একটা সত্যি কথা বলতো। জি আপু। ওই ছেলেটাকে তোর কেমন লাগলো? ভালোই। একটা জিনিস লক্ষ্য করেছিস, ওর মধ্যে না প্রান্তিকের আচরণগুলো ফুটে উঠেছিল। তার মানে আপুও বিষয়টা খেয়াল করেছে? কোথায়? আমি তো খেয়াল করিনি। ও সিরাজ অনেক রেগে রয়েছে। রাগে একদম গজগজ করছে। সিরাজ বলতে লাগলো, এতই যখন বিয়ে দেওয়ার ছিল তখন ওই ছেলেটার সাথেই কেন দিতে হবে? আমি কি কম ছিলাম নাকি? না, আমি এই বিয়ে কিছুতেই দিতে দিব না। যদি বিয়ে হয় তাহলে আমার সাথেই হবে, আর কারোর সাথে নয়। সিরাজ রাখতে রাখতে সবকিছু ভাঙতে লাগলো। সাদমান সিরাজের ঘরে আসলো। সিরাজকে থামানোর চেষ্টা করছে। সিরাজ কিছুতেই থামছে না। সাদমান সিরাজকে একটা চড় মারলো। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম,
সাদমানকে একজন এসে বলতে লাগলো আজহার সাহেব এসেছে। সাদমান নিচে গেল। সাদমান আজহারকে গিয়ে জড়িয়ে ধরলো। আজহার সাদমানকে গিয়ে বলছে, কি রে, কেমন আছিস রে জয়? এই, তুই আমাকে এই নামে ডাকবি না, শুধু সাদমান বলে ডাকবি। কেন রে সাদমান হাসান জয়? যবে থেকে ও আমার লাইফ থেকে চলে গিয়েছে, আমার এই নামটা আমি মুছে দিয়েছি। ও যখন আমার সাথে ছিল তখন ওকে অসহ্য লাগতো, এখন বুঝতে পারছি ওকে ছাড়া আমি একদম অসহায়। তোরে না আমেনা ভাবির সাথে এইরকম করা উচিত ছিল না। আর যে কথাটা বলার জন্য এসেছি, আমাদের বিজনেসে অনেক লস হয়েছে, আর আমাদের সব কিছু ছিনিয়ে নিচ্ছে আবির হাসান জয় নামের এক ছেলে। ছেলের বয়স কত? এই 26-27 হবে। এতটুকু বয়সে আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। আমরা তো ওই ছেলের কোনো ক্ষতি করিনি। এইরকম কিন্তু অনেক বছর ধরেই চলে আসছে। আর তুই আজকে আমাকে বলছিস সেই কথা? বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। একদিকে সিরাজ আর একদিকে কোম্পানি, কি করব বুঝতে পারছি না। আজকে যদি আমেনা থাকতো সবকিছু সামনে নিত। আমি আর পারছি না। আই নিড আমেনা। সাদমান। আমেনা জয়ের রুমে খাবার নিয়ে আসলো। জয় ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছে। আমেনা জয়কে বলছে, তোমাকে আর ওনার ক্ষতি করতে হবে না, অনেক তো হলো এবার। আগে আবির ওনার ক্ষতি করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছিল এর জন্য, কিন্তু আমি ক্ষতি করছি। উনি আমাকে ধোকা দিয়ে মারার চেষ্টা করেছেন, প্লাস আপনাকে কষ্ট দিয়েছেন, যার কারণে আপনি এখনো নীরবে কেঁদে যান। জয়। আমেনা কান্না করতে লাগলেন। জয় আমেনার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, একদম কাঁদবেন না, আমি আছি তো আপনার পাশে। জয়। আমেনা আঁচলের নিচে মুখ দিয়ে কাঁদতে কাঁদতে জয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। জয়ের চোখ দিয়ে পানি পড়েছে আর বলছে, উনি ওনার ছেলের জন্য এত কান্না করছেন, না জানি আমার মা কত কান্না করছেন। রাবিয়ার এমন মনে হলো যে প্রান্তিক রাবিয়াকে মা বলে ডাকলো। রাবিয়ার সাথে সাথেই পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনটা একদম খারাপ হয়ে গেল রাবিয়ার। অনেক খুশি হয়েছিলেন মা ডাকটা শুনে। জয়া ছোঁয়ার বিয়ের দিন এসে পড়েছে। আজকে এই বিয়ে ওদের। আজকে ছোঁয়ার একটু সাজার ইচ্ছে ছিল না, শুধু শাড়িটা পরতে চেয়েছিল, কিন্তু সবার জোরাজোরিতে সাজতে হলো। ছোঁয়ার মনে পড়ে যাচ্ছে এর আগের বার ওকে সাজতে হয়েছিল প্রান্তিকের জন্য, কিন্তু আজকে অন্য কারোর জন্য। কথাগুলো মনে পড়তে ছোঁয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাজল বলে উঠল, চোখ দিয়ে পানি ফেলছিস কেন? কাজল নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হলে হোক, ছোট সাহেব থাকলে একটা কথা ছিল, অন্য কারোর জন্য পারবো না। চুপ করবি তুই? একদম চুপ করে বসে থাকবি তুই। ছোঁয়া চুপ করে বসে রইল। জয় পাঞ্জাবি পরল, বরের মতন সেজে আয়নার সামনে দাঁড়ালো। জয়ের চোখ দিয়ে পানি পড়ছে। জয় বলছে, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই ছোঁয়াকে আমার কাছে রাখতে পারবো, তাহলে সাদমান আর ওর ক্ষতি করতে পারবে না। জয় ওই বাড়িতে চলে আসলো। বিয়ে পড়ানোর আগে খেতে দেওয়া হলো। বিয়েটা ভালোই হয়ে গেল, কিন্তু সিরাজ এসেছিল বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। কিন্তু জয়ের কড়া গাড়ের জন্য তা করতে পারেনি সিরাজ। কিছু করতে পারেনি, তাই রাগ করে চলে গেল। এখন ছোঁয়ার বিদায়ের পালা। ছোঁয়া অনেক কান্না করেছে, বাড়ির সবাই কান্না করছে। ফাহাদ এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছোঁয়া ফাহাদকে বলছে, কান্না করো না তুমি বাবা। তুই যে কান্না করছিস? কোথায় কান্না করছি আমি? জ্যাক ছোঁয়ার কাছে আসলো, ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছোঁয়া জড়িয়ে ধরলো। ছোঁয়া জ্যাককে বলল, ভাইয়া তুমি বিয়ে করে ফেলো পুষ্পিতাকে। পুষ্পিতা তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া, আর তুমিও অনেক ভালোবাসো। ঠিক আছে। ছোঁয়াকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। ছোঁয়া এখনো কান্না করে যাচ্ছে। জয় ছোঁয়ার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। ছোঁয়া জয়ের দিকে তাকালো। জয়কে দেখে ছোঁয়ার চোখ দিয়ে যেন আরো পানি পড়ছে। জয় ছোঁয়াকে আরো বলছে, আপনি কান্না করলে কিন্তু একদম ভালো দেখায় না, অনেক পচা দেখায়। আপনাকে হাসলেই অনেক কিউট দেখা দেয়। ছোঁয়া একদিন খুব কান্না করেছিল। প্রান্তিক একটু বকেছিল ছোঁয়াকে, ও কথা শুনছিল না বলে, তাই কান্না করছিল। আর প্রান্তিকের ওপর খুব রেগেছিল। প্রান্তিক ওর সাথে কথা বলতে আসলে মুখ ঘুরিয়ে নিত, আবার কান্না করা শুরু করে দিত। প্রান্তিক ছোঁয়াকে বলছে, আর কোনোদিন বকবো না, এবার তো মাফ করে দে। আমি আপনাকে কখনো মাফ করব না, আপনি অনেক পচা। প্রান্তিক এখন কি করবে ওর রাগ ভাঙানোর, সেইটাই বুঝে উঠতে পারছে না। প্রান্তিক আবার বলা শুরু করলো, তুই জানিস তোকে কান্না করলে না অনেক পচা দেখা যায়, তুই হাসলে না অনেক কিউট দেখা যায়। একদম সত্যি কথা এটা। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? কখনো ছেড়ে যাবো না তোকে, এইভাবে জড়িয়ে ধরে রাখবো। জয় ছোঁয়ার মুখে একটু হাসি রেখে বলতে লাগলো, হঠাৎ করেই আপনি হেসে উঠলেন, কি হয়েছে? কিছু না, এমনি। জানেন জয়বাবু, ছোট সাহেব আমাকে বলেছিলেন উনি আমাকে কখনো ছেড়ে যাবেন না, কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেছেন।
আমি তোকে ছেড়ে যাইনি, আমি তোর পাশেই আছি। কিছু বললেন জয়বাবু? কিছু না। দুইজনে জয়ের বাড়িতে চলে এসেছে। জয় প্রথমে গাড়ি থেকে নামলো, তারপর ছোঁয়াকে নামালো। ছোঁয়া দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমিনা ছোঁয়াকে ঘরে তুলে দিল, তারপর সোফার মধ্যে বসিয়ে দিল। জয়কে ছোঁয়ার পাশে নিয়ে বসিয়ে দিল। কিছু নিয়ম ছিল সেইগুলো পালন করে নিল। আমিনা ছোঁয়াকে নিয়ে খাবার টেবিলের কাছে নিয়ে গেল, বসিয়ে দিল চেয়ারের উপর। আমিনা ছোঁয়ার সামনে খাবার দিয়ে বলতে লাগলো, নাও কিছু খেয়ে নাও, জানি তেমন কিছুই খাওনি, না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার খিদে নেই। বললেই হলো, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। এই বলে এক লকমা রাইস ছোঁয়ার দিকে এগিয়ে দিল। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে। জয় বলে উঠল, মা নিজে থেকে আপনাকে খাইয়ে দিতে যাচ্ছে, খেয়ে ফেলুন। মার হাত তো ব্যথা হয়ে গেল, আর কত দেরি করবেন? মায়েদের হাত কখনো ব্যথা হয় না। ছোঁয়া খেয়ে নিল। আমিনা নিজে ছোঁয়াকে জয়ের ঘরে নিয়ে গেল। জয়ের ঘরে দিয়ে আসার পর চলে গেল। ছোঁয়া চুপচাপ করে বসে রয়েছে। ছোঁয়ার ভয় হচ্ছে, জয় তো আবার ওর সাথে কোনো কিছু করে ফেলবে না। ছোঁয়া মনে মনে বলছে, বিয়েটা তো হয়ে গেছে, এখন যদি উনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে আসে তখন কি করব আমি? আমি তো কিছুই বলতে পারবো না। যতই হোক ওনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমাকে টাচ করার অধিকার আমি আমার ছোট সাহেবকে দিয়েছি। আমার খুব ভয় করছে। জয় ঘরে চলে আসলো। ছোঁয়া জয়কে দেখে ভয় পেয়ে গেল। ছোঁয়ার মনে হচ্ছে এই বুঝি জয় ছোঁয়ার কাছে আসছে। জয় বুঝতে পারছে ছোঁয়া ভয় পাচ্ছে, আর কিসের জন্য ভয় পাচ্ছে সেটাও খুব ভালো করে বুঝতে পারছে। তাই জয় ছোঁয়াকে বলছে, ভয় পাবেন না আপনি, আমি আপনার সাথে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। জয় বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় গেল, সোফায় শুয়ে পড়লো আর বলতে লাগলো, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় শুয়ে পড়ছি। ছোঁয়া আর কিছুই বলল না, শুয়ে পড়লো বিছানায় লাইটটা অফ করে দিয়ে। সিরাজ ওর ঘরে এই দিক থেকে ওই দিকে হাঁটাহাঁটি করছে আর প্রচুর রেগে রয়েছে। এমন মনে হচ্ছে সবকিছু শেষ করে দেবে। সিরাজ রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, ধ্যাত, বিয়েটা আটকাতেই পারলাম না। কেন যে ওই দিন পার্কে গিয়েছিলাম, পার্কে না গেলেই ভালো হতো। অন্তত ওই মেয়ের সাথে আমার দেখা হতো না, আমার মনের মধ্যে গেঁথে যেত না। না পারছি মেয়েটাকে ভুলতে, সারাক্ষণ আমার কল্পনার মধ্যেই আছে। ওই আবির হাসান জয় কেড়ে নিল ওই মেয়েকে আমার কাছ থেকে। আবির হাসান জয়কে তো আমি ছাড়ছি না। সাদমান বাইরে থেকে সিরাজের সব কথা শুনছিল। সাদমান মনে মনে বলছে, আমার ছেলে যে মেয়েকে বিয়ে করতে চেয়েছে সেই মেয়ের সাথে আবির হাসান জয়ের বিয়ে হয়েছে। আবির হাসান জয়কে হারানোর একটা উপায় পেয়েছি, যা শুধু এই আইডিয়াটা সিরাজের কানে ঢোকাতে হবে। সাদমান হাসতে হাসতে সিরাজের ঘরে ঢুকলো। সিরাজ ওর বাবাকে দেখে বলতে লাগলো, বাবা কিছু কি বলবে? তোকে একটা আইডিয়া দিতে এসেছি। কি আইডিয়া বাবা? তোর ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার আইডিয়া। সেটা কিভাবে সম্ভব বাবা? ওর তো বিয়ে হয়ে গেছে। তুই ছোঁয়াকে কিডন্যাপ করে ফেল, তাহলেই প্রবলেম সলভ। কিন্তু কিভাবে করব কিডন্যাপ? কালকে ওদের বউ ভাত, আর কালকে ওর বাড়ির লোকজন ওকে বাড়িতে নিয়ে যাবে। সেটাই ঠিক সময়, কিডন্যাপ করার সময়। ওই আবির হাসান জয়ের সাথে থাকলে তো কিডন্যাপ করতে পারবো না। চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করব। তুমি অনেক ভালো বাবা। ছোঁয়ার ঘুম আসছে না কিছুতেই, অথচ একটা বেঁচে গেছে। ছোঁয়া সোফার দিকে তাকিয়ে খেয়াল করলো যে জয় শীতে কাঁপছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে শীত শীত ভাব। ছোঁয়া একটা কাঁথা নিয়ে জয়ের কাছে গেল, জয়ের গায়ে দিয়ে দিল। এইবার জয়ের কাঁপুনিটা একটু কমছে। ছোঁয়ার নিজেরও শীত করছে, তাই ছোঁয়া বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ছোঁয়ার মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা, যেই দিন ছোঁয়া আর প্রান্তিক এইভাবে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। ওই দিন প্রান্তিক খুব জ্বালাচ্ছিল ছোঁয়াকে, তাই ছোঁয়া প্রান্তিককে বলছে, কি হয়েছে আপনার, এত জ্বালাচ্ছেন কেন? আমার বউটাকে কি একটু আদর করতে পারবো না? একটু টাচও করতে পারবো না? এখন ঘুমানোর সময়, এখন না, পরে এসো। এখন আমার ভালো লাগছে না, এমনিতে খুব শীত করছে। আচ্ছা ঠিক আছে। প্রান্তিক মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছিল, আর আজকে জ্বালানোর মতন কেউ নেই। চিন্তা করিস না, আর কয়েকদিন যেতে দে, তারপর জ্বালানো শুরু করব। ছোঁয়ার মনে হলো প্রান্তিক ছোঁয়াকে কিছু একটা বলছে। ছোঁয়া তাড়াতাড়ি করে উঠে বসলো, কিন্তু ছোঁয়া কাউকেই দেখতে পেল না, কেউ নেই এইখানে। কিন্তু ছোঁয়া পরিষ্কার শুনতে পেয়েছিল প্রান্তিক ছোঁয়াকে কিছু একটা বলছিল। ছোঁয়া মনে মনে বলছে, আমি পরিষ্কার শুনেছিলাম ছোট সাহেব আমাকে কিছু একটা বলছিলেন, কিন্তু এইখানে তো ছোট সাহেব নেই। আমি ছোট সাহেবের কণ্ঠ কিভাবে শুনতে পেলাম? হয়তো আমার মনের ভুল। ছোঁয়া আর 5-7 না ভেবে শুয়ে পড়ল। ছোঁয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেছে, কিন্তু ছোঁয়া এখনো ঘুম থেকে ওঠেনি। রাতে অনেক পরে ঘুমিয়েছ তো তাই। জয় ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে থাকে, ছোঁয়া ঘুম থেকে ওঠেনি।
জয় ফ্রেশ হয়ে আসলো। জয় রেডি হয়ে নিল, কিন্তু ছোঁয়া এখনো ঘুম থেকে ওঠেনি। জয় ছোঁয়ার পাশে গিয়ে বসলো আর বলতে লাগলো, তুই তো কোনোদিন লেট করে ঘুম থেকে উঠিস না, আজকে কেন? ছোঁয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়লো। ছোঁয়া জয়কে দেখে বলতে লাগলো, ও আপনি জয়বাবু? অন্য কাউকে কি আশা করেছিলেন? আমি ভেবেছিলাম ছোট সাহেব। তোর ছোট সাহেবই তো। জয় কোনো কিছু না বলে নিচে চলে গেল। ছোঁয়া ফ্রেশ হতে চলে গেল। ছোঁয়া ফ্রেশ হয়ে চলে আসলো। আমিনা কিছুক্ষণ পরে আসলো এই ঘরে। এসে ছোঁয়ার পাশে বসলো, মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আজকে এই শাড়িটা পর, অনেক সুন্দর দেখাবে তোমাকে। আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি। ঠিক আছে, আজকে এই শাড়িটা পরবো। আজকে কিন্তু তোমার বাড়ির লোকেরা আসবে, তোমায় একদিনের জন্য নিয়ে যাবে। হুম। নিচে আসো খেতে। জি। ছোঁয়া খেতে নিচে যেতে লাগলো। ছোঁয়ার নিচে যাওয়ার সময় পা পিছলিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। জয় সাথে সাথে ছোঁয়াকে ধরলো। ছোঁয়াও জয়কে শক্ত করে ধরলো। শার্টটা এমনভাবে ধরেছে যে শার্ট মনে হয় ছিঁড়েই ফেলবে। জয় ছোঁয়াকে ছেড়ে দিল। জয় ছোঁয়াকে বলছে, আপনি ঠিক আছেন তো? হুম। ছোঁয়া খাবার টেবিলে গিয়ে বসলো, তেমন কিছুই খেলো না। একটু খেয়ে উঠে চলে আসলো। ছোঁয়া ওর ঘরে চলে আসলো। দুপুর হওয়ার কিছুক্ষণ পর ছোঁয়া শাড়িটা পরে নিল। ছোঁয়ার বাড়ির সবাই চলে এসেছে। ছোঁয়া নিচে নেমে আসছে। জয় ছোঁয়ার দিকে তাকালো। জয় চোখ সরাতেই পাচ্ছে না। অনেক সুন্দর লাগছে ছোঁয়াকে। জয় মনে মনে বলছে, অনেক সুন্দর লাগছে তোকে এই শাড়িটাতে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। কিরে, কাঁদছিস কেন? এমনি। ফাহাদ ছোঁয়ার চোখের পানি মুছে দিল। সবাই দুপুরের খাবার খেতে বসে গেল। ওইদিকে সিরাজ ছোঁয়াকে কিডন্যাপ করার জন্য গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, শুধু ছোঁয়ার বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে। সিরাজ মনে মনে বলছে, আর মাত্র কিছুক্ষণ পর ছোঁয়া আমার হয়ে যাবে, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। বিকাল হয়ে গেছে। ছোঁয়াকে ওরা আজকে ওই বাড়িতে নিয়ে যাবে, সাথে জয়কেও। তাই ওরা বাইরে বের হচ্ছে। বের হওয়ার সময় জয়ের মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসলো। তাই জয় সবাইকে বলছে, আমি এই কলটা রিসিভ করে আসছি। আচ্ছা। ওরা বাইরে চলে আসলো। যে ছোঁয়া বাইরে এসেছে, সিরাজ মুখে একটা মাস্ক লাগিয়ে ছোঁয়াকে টান দিয়ে গাড়িতে উঠালো। সবাই চিৎকার করা শুরু করলো। সিরাজ ছোঁয়াকে নিয়ে চলে গেল। ছোঁয়া নিজেকে বারবার ছুটানোর চেষ্টা করছে, কিন্তু সিরাজের শক্তির কাছে হেরে যাচ্ছে। ছোঁয়া সেন্সলেস হয়ে পড়ল। সবার চিৎকার শুনে জয় বাইরে চলে আসলো। জয় সবাইকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে? আর ছোঁয়া কোথায়? কোথা থেকে এক ছেলে এসে ছোঁয়াকে তুলে নিয়ে গেল। কে ছিল? মুখে মাস্ক ছিল, তাই দেখতে পারিনি। কে করলো আমার মেয়েটাকে কিডন্যাপ? কে করতে পারে ছোঁয়াকে কিডন্যাপ? আমাদেরকে এখনই পুলিশ স্টেশন যেতে হবে। কি হয়েছে? বাইরে তো চিৎকার চেঁচামেচি শুনলাম। মা, ছোঁয়াকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই আমরা পুলিশ স্টেশন যাচ্ছি। চল চল। সিরাজ ছোঁয়াকে নিয়ে একটা ভাঙা বাড়িতে গেল। ছোঁয়ার এখনো সেন্স ফেরেনি। সিরাজ ছোঁয়াকে একটা খাটের ওপর শুয়ে দিল। সিরাজ ছোঁয়াকে রেখে দিয়ে বাইরে চলে গেল। জয় আর বাকি সবাই পুলিশ স্টেশনে চলে এসেছে। তারা পুলিশ স্টেশনের ভিতরে ঢুকলো। ওরা ভিতরে গিয়ে জানতে পারলো যে ওসি সাহেব এখন থানায় নেই, আসতে একটু দেরি হবে। তাই ওরা ওসি সাহেবের জন্য অপেক্ষা করছে। জয় বলতে লাগলো, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি একা উদ্ধার করতে যাচ্ছি ছোঁয়াকে, আর আমি জানি এই কাজ কে করেছে। কোথায় যাচ্ছিস তুই একলা? আর এ কে করেছে ছোঁয়াকে কিডন্যাপ? সাদমান আর ওর ছেলে সিরাজ। কি? এটাই সত্যি, আর আমি জানি ওকে কোথায় রেখেছে, আর আমি সেখানেই যাচ্ছি এখন। তুই একা যাবি না ওখানে, আমি যাব তোর সাথে। আমার ওনার সাথে কিছু বোঝাপড়া আছে। জি চলুন। জয় আর আমেনা বের হয়ে পড়লো। ছোঁয়ার জ্ঞান ফিরেছে। ছোঁয়া আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। ছোঁয়া মাথায় হাত দিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো, আমি কোথায়? এটা আমি এখানে কিভাবে আসলাম? ছোঁয়ার মাথায় প্রচন্ড ব্যথা করছে। তারপর ছোঁয়ার মনে পড়লো ওর সাথে কি হয়েছিল। ছোঁয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো, এই রুমের বাইরে যেতে লাগলো। আর তুই কে রে? এখানে কি করে ঢুকলি? আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য সব জায়গায় যেতে পারি। কে তোর স্ত্রী? ছোঁয়া। তাহলে তুই ওর সেকেন্ড হাজব্যান্ড? ছোঁয়াকে কোথায় রেখেছিস? তোকে বলবো কেন? ছোঁয়া শুধু আমার, আর কারো নয়। জয় সিরাজের শার্টের কলার ধরে বলতে লাগলো, ভালোই ভালোই কি বলবি? মারবি নাকি তুই আমাকে? মার না মার, উল্টে তুই বিপদে পড়বি। ছোঁয়া এইখানকার কোনো কিছুই চিনতে পারছে না। ছোঁয়াও এই ঘরে চলে আসলো, কিন্তু কেউ দেখেনি ছোঁয়াকে। আমেনা ভেতরে চলে আসলো। সিরাজ আমেনাকে দেখে এক ধাপ পিছনে চলে গেল। সিরাজের চোখ দিয়ে পানি পড়ছে। সিরাজ ওর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সিরাজ আমেনাকে দেখে বলছে, মা তুমি বেঁচে আছো? কিন্তু বাবা যে বলেছিল তুমি বেঁচে নেই। হ্যাঁ,
আমি। তোর বাবা তোকে মিথ্যে কথা বলেছিল, না জানি আরো কত মিথ্যে কথা বলেছে, তুই নিজেও জানিস না। বাবা কেন মিথ্যা কথা বলেছে? কারণ তার যে আমাকে আর দরকার ছিল না। তোর বাবা আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো মতে বেঁচে যাই। কি? সিরাজ রাবেয়াকে গিয়ে জড়িয়ে ধরলো। সিরাজ আবার রাবেয়াকে বলতে লাগলো, মা তুমি আমাকে ছাড়া কিভাবে থেকেছিলে একা? তোমার পাশে তো কেউ ছিল না। আমার পাশে ছিল আমার ছোট ছেলে, তোর ছোট ভাই আবির হাসান জয়। আবির হাসান জয়? সিরাজ জয়ের কাছে যাচ্ছিল। জয় সিরাজকে আটকিয়ে দিয়ে বলতে লাগলো, আমি তোর ভাই না, আমি প্রান্তিক। তোর ভাই তো এই পৃথিবীতে আর নেই। কি? আমার ভাই আর বেঁচে নেই? কে মেরেছে আমার ভাইকে? তোর বাবা সাদমান হাসান জয়। তোর বাবার মূল উদ্দেশ্য ছিল আমাকে মারা, কিন্তু আবির ওই দিন আমার সাথে ছিল, আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল। যখন আমাকে আগুনে পড়িয়ে মারতে চেয়েছিল, ওই সময়ও আমার সাথে ছিল। ও তো মারাই গেল, কিন্তু আমি কোনো মতে বেঁচে যাই, আর আমার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। বাবা এটা করেছে? সিরাজ কান্না করতে লাগলো। ছোঁয়া সবকিছুই শুনে ফেললো। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে, আর মুখে একটা হাসি ফুটে উঠলো। ছোঁয়া বলে উঠলো, ছোট সাহেব। প্রান্তিক ছোঁয়ার দিকে তাকালো। প্রান্তিক দৌড়ে ছোঁয়ার কাছে চলে আসলো, জড়িয়ে ধরলো ছোঁয়াকে। কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি ছোট সাহেব। আপনি ঠিক আছেন তো? হুম, আপনি আমাকে বলেননি কেন আপনি আমার ছোট সাহেব? বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। সাদমান সাহেব চলে এসেছে। হাতে একটা বন্দুক আছে। বন্দুকটা প্রান্তিকের দিকে তাক করে রেখে দিয়েছে, আর বলতে লাগলো, ওই দিন না হয় তুই না মরেছিলি, কিন্তু আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বাবা তুমি প্রান্তিককে কেন মারতে চাচ্ছ? ওর বাবা আর আঙ্কেল আমার চিরশত্রু, এর জন্যই ওরা আমার সাথে টক্কর দিতে চাইতো, এর জন্যই মারতে চাই ওদের। কিন্তু আফসোস ওই দিন ও বেঁচে গিয়েছিল। জানো বাবা তুমি ওই দিন কাকে মেরেছিলে? জানো তুমি এটা? কাকে? তোমার ছোট ছেলে আর আমার ছোট ভাই আবির হাসান জয়কে। সে বাবা, তোমাকে আমার বাবা বলতে লজ্জা হচ্ছে। সাদমানের হাত থেকে বন্দুকটা পড়ে গেল, আর নিচে বসে পড়লো আর কান্না করতে লাগলো। পুলিশ আর ফাহাদ আর বাকি সবাই এখানে এসে গেছে। সাদমানকে ধরে নিয়ে গেল। সিরাজ কিডন্যাপ করেছিল, তাই সিরাজকেও ধরে নিয়ে গেল। ছোঁয়া সবার কাছে গেল আর বলতে লাগলো, ছোট সাহেব বেঁচে আছে। কোথায় প্রান্তিক? ওই তো। কি জয়? বাবা। রাবিয়া প্রান্তিকের কাছে ছুটে গেল, জড়িয়ে ধরলো আর কান্না করছে। ওরা সবাই বাড়ি চলে এসেছে। আজকে প্রান্তিকের সব প্রিয় খাবার রান্না করেছে। আরো 6 মাস কেটে গেল, বিয়ের 1 বছর পূর্ণতা পেয়েছে। ছোঁয়া মা হতে চলেছে, তাই প্রান্তিক ছোঁয়ার শুধু খেয়াল রাখছে। রাতের বেলা প্রান্তিক আর ছোঁয়া কথা বলছে। আমার কিন্তু একটা মেয়ে চাই, যে তোর মতো কিউট হবে। না, ছেলে চাই যে আপনার মতো হ্যান্ডসাম হবে। না, মেয়ে হবে। না, ছেলে হবে। এটা নিয়ে ওরা ঝগড়া শুরু করে দিল। একসময় ছোঁয়া প্রান্তিককে জড়িয়ে ধরলো, প্রান্তিকও ছোঁয়াকে।